আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি। ব্ল্যাক ম্যাজিকের যত ঘটনা সাধারণত প্রচারিত হয়, এই ঘটনাগুলি ভিকটিমকে কেন্দ্র করে। কোনো মানুষের কি পরিণতি হয়েছে সেটাকে আমরা ফুটিয়ে তুলি, কিন্তু আসলে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদের পরিণতি কি হচ্ছে, এটা কিন্তু আমাদের আলোচনার অনেকটাই বাইরে থেকে যায়। খুব কম ঘটনাতেই ব্ল্যাক ম্যাজিকের পরিণতি, মানে যিনি করছেন ব্ল্যাক ম্যাজিক তার পরিণতিটা আমরা সাধারণত কম জানতে পারি। এবারের ঘটনাটি ঠিক তেমনি একটি ঘটনা, যেখানে যিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন এমন দুই ব্যক্তির পাল্টাপাল্টি পরিণতিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয়, এটি মোটামুটি 1996 সাল থেকে 2005 কি 6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি, বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক, এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন। সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তো বা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল, এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন, এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে মানে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার মানে ওনার যে ঘোড়ার সেটি নিয়ে যে সেখানে যাবেন, সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার প্রতিযোগিতাটা, মানে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই ব্যাক করে আসে না। মানে তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকটা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না? দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির। তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি কোনো ফল পেলেন না, মানে জয়লাভ করতে পারেননি। কিন্তু তিনি কিছু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর।
ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব। এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘোড়ার আস্তাবলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকিরের স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। তখন যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন উনি ওনার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আর কি। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রীও অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে। সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারত, সে সুঠামদেহী ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না।
এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকার ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করেনি, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায় বেশ সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে কি সমস্যা, তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না। তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে, গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা, না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ঘুম ভাব এসেছে, আবার ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন গতকালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ ক্রমশ জোরালো হয়। কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে।
এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়, কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে? উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তাবলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে, কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান আসে, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে তখন দেখে এই ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে, ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। সেদিন মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছো। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু শয্যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও, আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে সে তাকে ক্ষমা করে না, এবং ওই মৃত্যু শয্যায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে, আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ির থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশি হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না, সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতো। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরও কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান।
মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা, কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ, পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো একই রকম ভাবে মর্মান্তিক ভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক গুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না, অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তোবা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকত, সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের ঘটনা অনেকেরই মুখে মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যার ঘটনা শেয়ার করব তিনি তার নাম বলতে ইচ্ছুক নয়। তিনি খুলনাতে বসবাস করেন, আমরা তার নাম ইমু দিলাম। তারা খুলনার স্থানীয়। তিনি যখন বিবিএ 3য় বর্ষে পড়াশোনা করছিলেন তখনকার সময় একটি ঘটনা তিনি শেয়ার করছেন, যা তিনি অনেক দিন পর্যন্ত সাফার করেছেন। এই ঘটনার সূত্রপাত 2018 সালে। তার একটি ছেলের সাথে পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সম্পর্কে পরিণত হয়। তাদের সম্পর্কটা তাদের দুজনেরই পরিবার জানতেন, তবে তার পরিবারের সদস্য
বিশেষ করে তার নানি এবং তার মা রাজি ছিলেন না। বাসা থেকে যখন তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, তখন তিনি পরিবারের সদস্যর সাথে বেশ বাজে ব্যবহার করেন। বিষয়টা তিনি তার বয়ফ্রেন্ডকে জানান এবং তার মাকেও জানান। পরে দুই পরিবার যখন দেখা করেন, তাদের মধ্যে বেশ কথা কাটাকাটির কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্কটা আর টিকতে পারে না, নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি বিয়ে করতে রাজি হতেন না। কিছুদিন পরে তার মা তার কাছে একটি পুরনো জামা চান কাজের মেয়েকে দিবেন বলে। তিনি তার মাকে তার ব্যবহার করা পুরনো একটি লাল রঙের জামা দেন। তার ঠিক 3 দিন পর তিনি বিকালে ছাদে হাঁটতে যান এবং দেখেন বিল্ডিংয়ের পাশে এক ঝোপের মধ্যে তার সেই জামাটা পড়ে আছে। তিনি দৌড়ে নিচে যান এবং জামাটা হাতে নিয়ে দেখে জামাটার না একটা হাতা কাটা। পরে তিনি বাসায় এসে তার মাকে আর কোনো প্রশ্ন করেন নাই। ওই দিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা লম্বা মতন মানুষ, পাঞ্জাবি পরা, কিছুটা লালচে দাড়ি আর চুল যা ছিল খুব বেশি বড়, এবং তিনি সুদর্শন দেখতে একজন মধ্যবয়সী পুরুষ। তিনি তাকে কিছু মিষ্টি খেতে দিলেন এবং সিদ্ধ ডিম খেতে দিলেন এবং খেতে বলেন। তার হাসিটা ছিল খুবই সুন্দর। তার দেওয়া ডিম অর্ধেকটা তিনি খান আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে তিনি উঠে দেখেন তার মাথা থেকে কপাল বেয়ে তেল জাতীয় কিছু একটা পড়ছে। উল্লেখ্য যে তিনি কখনো চুলে তেল দিতেন না, কারণ তাতে তার প্রচন্ড মাথা ব্যথা করত। তার মাথা ঘেমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন ছিল শীতকাল। তিনি রুমের লাইট জ্বালান এবং আয়নার সামনে যেয়ে দেখেন আসলেই তেল জাতীয় কিছু একটা তার মাথার ঠিক মাঝখানে শীতই বেয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তিনি শ্যাম্পু দিয়ে গোসল করেন। পরের দিন সকালে তিনি বাসার কাউকে না জানিয়ে তার এক বান্ধবীর সহায়তায় একজন হুজুরের কাছে যান। হুজুরকে তিনি সমস্ত ঘটনা বলেন। উনি ওনার সাথে থাকা জিনের মাধ্যমে জানান তাদের বিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং একটা কালো জাদু করে রাখা হয়েছে। তাকে উনি একটা তাবিজ দেন, বলেন সবসময় সেটা কোমরে পরে থাকতে। কিন্তু সমস্যা হলো 2 দিন তাবিজটা ব্যবহার করার পর তার শরীরের মধ্যে বেশ অস্বস্তি হওয়া শুরু করে এবং তাবিজটা না তিনি খুলে ফেলেন। খুলে তার টেবিলের একটা ড্রয়ারে রাখেন। যেদিন তিনি তাবিজটা খুলে ফেলেন সেদিন রাত থেকেই তিনি আবারও সেই লোকটাকে স্বপ্নে দেখা শুরু করেন। যখনই তিনি দেখেন এবং তাকে কিছু না কিছু খেতে দিতেন, কখনো জাম, কখনো রুটি, কখনো 1 পিস মাংসের টুকরা, কখনো শুধু পানি। আজে বাজে স্বপ্ন দেখার কারণে তিনি আবার তাবিজটা পরবে বলে ঠিক করেন, কিন্তু তাবিজটা যেখানে তিনি রেখেছিলেন সেখানে আর পান না। ওই দিন রাতে হঠাৎ করেই তার কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং নাক দিয়ে রক্ত বের হয়। তার মা বাবা অনেক ভয় পেয়ে যান। পরের দিনই তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। 2 মাস পার হয়ে যাবার পর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। মাথার চুল আস্তে আস্তে সব পড়ে যায়। তার মুখে বিশ্রী ছোপ ছোপ দাগ হয়ে যায়। তিনি কিছু খেতে পারতেন না। অধিকাংশ সময় তার মাঝরাতে ঘুমের মধ্যে বমি হতো। কারোর সাথেই তিনি ভালো ব্যবহার করতে ইচ্ছা করত না। তার বাবা প্রতিদিন কোরআন শরীফ পড়তেন ফজরের নামাজের পর, আর তার রুমের পাশেই ছিল নামাজের রুম। সেখানে বসে তার বাবা কোরআন তেলাওয়াত করতেন ভোরে। শুধুমাত্র ওই সময়ে তিনি ঘুমে থাকতেন, কিন্তু যখন কোরআনের উচ্চারণের শব্দ তিনি শুনতেন তার খুব বিরক্ত বোধ হতো এবং মাথায় বালিশ চাপা দিয়ে তিনি চুপ করে শুয়ে থাকতেন। মাঝে মাঝে তিনি একটা ছায়া দেখতেন, ইভেন তিনি এখনো দেখেন, আর ছায়াটা তার দরজার একটা কর্নারে তিনি দেখেন। 1 সপ্তাহ পর তিনি তার মাকে না পেরে সমস্যার কথাগুলো বলেন। তার মা তাকে আরেকজন হুজুরের কাছে নিয়ে যান। তিনি ছিলেন সেই হুজুর যার কাছে তিনি গিয়েছিলেন। সেখানে যাবার পর তার মা স্বীকার করেন তিনি তার জামার কাপড়টা এনে হুজুরকে দিয়েছিলেন যেন তার মায়ের কথা তিনি শোনেন। ওই কাপড় পুড়িয়ে তাবিজ করে সেটা তার বালিশের ভেতর রাখা হয়। তার অবস্থা দেখে তার মা অনেক কান্নাকাটি করেন। হুজুরকে বলেন যে আপনি আমার মেয়েকে যেভাবেই পারেন ঠিক করেন। হুজুর বলেন ওকে কালো জাদু করা হয়েছে।
যেন দিন দিন অসুস্থ হয়ে পড়ে এবং বিয়ে বন্ধ করা। উনি তাদের একটা পেরেক দেন, সেটা তাদের দরজার সামনে লাগাতে বলেন। পরে বহু কষ্টে তাকে বুঝিয়ে লাগানো হয়। একটা বোতলে লাল গোলাপ পরে হুজুরের কাছ থেকে নিয়ে আসা হয়, সেটা তার রুমে রাখা হয়। হুজুর নিষেধ করেছিলেন রুমে অপরিচিত কেউ যেন না ঢোকে। তার মা পরবর্তীতে হুজুরের কাছ থেকে শোনেন যে এইটা যে করেছে তার সাথে যার সম্পর্ক ছিল তার মা। বেশ কিছুদিন তিনি সুস্থ থাকেন। করোনার কারণে আবার করোনা আক্রান্ত হয়ে সেই হুজুর মারা যান। যেদিন উনি মারা যান ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠেন, দেখেন সেই গোলাপ রাখা বোতলটি পানি রক্তের মতো লাল হয়ে গেছে আর খুব বাজে গন্ধ আসছে। পরবর্তীতে তিনি সেটা ফেলে দেন। তারপর থেকে আবারও সেই সমস্যাগুলো শুরু। তিনি এখনো অবিবাহিত এবং দিন দিন শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে। উনি কাউকে যদি কিছু বলেন তাহলে সবাই হেসে উড়িয়ে দেন, বিশ্বাস করতে চান না। তার এই সমস্যাটা বর্তমানে চলমান। আমরা দোয়া করব আপনার আপনার শরীর যেন ভালো হয়ে যায় এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। বহু মানুষ এরকম জিনে তারা আক্রান্ত, জিন দ্বারা পজেসড, ব্যবহারে উল্টাপাল্টা করছে। মানুষ বিশ্বাস করতে চায় না, হাসাহাসি করে, যখন দেখে এরকম ব্যবহার হচ্ছে ভিডিও করে। আমাদের মধ্যে এইসব জিনিসই বর্তমানে বিদ্যমান। যাই হোক, আমরা আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাবো আমি, যেটি আমাদেরকে ইমেইল করেছেন ইব্রাহিম সাহেব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভৌতিকতার সকল শ্রোতাগণকে শুভেচ্ছা অভিনন্দন। তিনি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আরিফ। তিনি চট্টগ্রামের ভাটিয়ারি থেকে বলছেন এবং আজ যার ঘটনা তিনি শেয়ার করতে চান তিনি সম্পর্কে তার আঙ্কেল হন। তারা একই চাকরি করেন, কিন্তু বয়সে তিনি তার সিনিয়র। তো তিনি যার কথা বলছেন তার নাম আনোয়ার এবং ঘটনাটি তার এবং তার সন্তানকে নিয়েই। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার ভাষাতেই তিনি যেভাবে শেয়ার করেছেন, ঘটনার সময় তখন 2001। তখন সেই ইব্রাহিম সাহেবের বয়স হচ্ছে 40 থেকে 42-এর কাছাকাছি। তার কোনো চাকরি ছিল না। তার ঘরে ছিল 2 মেয়ে আর 11 বছরের একটা ছেলে। ছেলের নাম জারিফ। আর তিনি বেকার থাকার কারণে প্রায় সময় ওই খাল, বিল, নদীতে মাছ ধরতে যেতেন। এমন করতে করতে মাছ ধরাটা তার একটা নেশায় পরিণত হয়। ঠিক তেমনি একদিন তার বন্ধুর সাথে তিনি রাতে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে এবং আরো 3 বন্ধু মিলে প্রায় 10টার সময় বের হয়ে যায়। তিনি যে জায়গায় মাছ ধরতে যাবে সেটা ছিল একটা বিল, আর বিলের পাশেই ছিল একটা পুকুর, আর পুকুরের একটা পাকা সিঁড়ি ছিল, মানে পুকুরের ঘাটলা আর কি। আর বিলের অপর পাশে ছিল একটা বড় আম গাছ, বাঁশঝাড়। তারা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। তাদের সাথে ছিল বড় একটা মাছ ধরার টেটা বা টোটা, অনেকে টেটা বলে, টোটা বলে। মাছ ধরে রাখার জন্য একটা বাজারের ব্যাগ ছিল আর একটা টর্চ লাইট ছিল। কিন্তু পুকুর পাড়ে আসতে তাদের অপর যে 2টা বন্ধু ছিল, তারা বলে যে, বন্ধু আমরা যাবো না মাছ ধরতে, তোরা যা, আমরা আছি এখানে। তারা না যেতে চাওয়ায় তিনি আর তার আরেকজন বন্ধু ছিল রফিক, তারা চলে যান বিলের মাঝখানে। তো বাকি 2 বন্ধু পুকুরের সিঁড়িতে বসেছিল। তো তারা যথারীতি মাছ ধরতে যান এবং মাছও পাচ্ছিল। তো তারা মাছ ধরতে ধরতে কখন যে সেই বাঁশঝাড়ের কাছে চলে এসছে এটা তারা খেয়াল করেন নাই। হঠাৎ রফিক বলে উঠল, ভাই অনেক বড় একটা মাছ। তো তিনি সাথে সাথেই টর্চ লাইট মারতেই মাছটা বাঁশঝাড়ের দিকে পালায়। কিন্তু বড় মাছ, লোভ সামলানো কষ্ট। তো তারা লোভ সামলাতে না পেরে ওই মাছের পিছু নেয়। তো হঠাৎ দমকা একটা হাওয়া আসে। এমন ভাবে হাওয়া বইছিল যেন মনে হচ্ছে এক্ষুনি বাঁশঝাড়গুলো উপড়ে নিয়ে যাবে। তারা একটু পিছু হতেই সব নিস্তব্ধ হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে তারা খারাপ কিছুর পাল্লায় পড়ছে। তিনি চলে আসতে চাইলেন, কিন্তু রফিক আসতে নারাজ, আসবে না, সে মাছটি ধরবেই। তো রফিকের অনুরোধেই আবারও সামনে তারা আগায়। কিন্তু আবার যেটা শুরু হচ্ছিল, সেই দমকা হাওয়া এখন মনে হচ্ছে আগের থেকে আরো বেশি, দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। সাথে সাথে শুনতে পান অচেনা কোনো একটা প্রাণীর চিৎকার। মনের মধ্যে ভয় চেপে বসে। তিনি রফিককে ধমক দিয়ে বলে, রফিক চল, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না।
এই বলে তিনি পেছন ফিরে দৌড়াতে লাগেন। কিছু দূর যেতেই কাদার মধ্যে তার পা আটকে যায়। রফিক তাকে টেনে তুললে তিনি আবার দৌড়াতে থাকে। হঠাৎ বুঝতে পারে তাদের গায়ে কে যেন ঢিল ছুঁড়ে মারছে। একটা নয়, দুইটা নয়, অজস্র ঢিল তাদের গায়ে এসে লাগছে। তো তারা মনে করছিলেন হয়তো পুকুর পাড়ে বসে থাকা সেই বন্ধুরাই তাদের সাথে মজা করছে। তো তারা ভাবে পুকুর পাড়ে গিয়ে তাদের আচ্ছা করে ধরবে, কিন্তু তারা পুকুর পাড়ে যেতেই দেখে ওখানে কেউ নাই। তবে তাদের সাথে তখন কি হচ্ছিল এসব ভাবতে ভাবতে তিনি আর রফিক খেয়াল করেন সেই বিলের মাঝখানে কি যেন দুমড়ে মুচড়ে সব একাকার করে দিচ্ছে। সেটা বাড়ছিল ক্রমশ আর তাদের দিকে এগোচ্ছিল। তারা 7-5 না ভেবেই বাড়ির দিকে দৌড়াতে থাকে। সেই রাতের মতো আল্লাহ তাদের বাড়ি পৌঁছে দেন। পরের দিন স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেন নাই। এরপর থেকে তারা আর মাছ ধরতে যেতেন না। কিন্তু এর ঠিক 1 মাস পর তার ছেলে জারিফ হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথায় ব্যথা পায়। তো এরকম ব্যথা তো বাচ্চারা সাধারণত পায়। বিষয়টা তারা স্বাভাবিকভাবে নেয়। ওষুধ খাওয়ান, ডাক্তার দেখান, কিন্তু কিছুতেই কোনো রকম কাজ হচ্ছিল না। মাথার ব্যথাটা 3 দিন কঠিন আকার ধারণ করলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় টেস্টও করানো হলো, কিন্তু না, তাতেও কিছু ধরা পড়ল না। সবশেষে তারা এক চাচার মাধ্যমে তাদের এলাকার একজন কবিরাজের সন্ধান পেলেন। কবিরাজ তাদের বাসায় এসে তাদের ছেলেকে দেখা মাত্র বলে উঠল, অনেক ক্ষতি হয়ে গেছে, তোমরা দেরি করে ফেলেছ। ইব্রাহিম সাহেব ওনার কথার কিছুই বোঝেন নাই। তিনি জিজ্ঞেস করলেন, কি বলছেন এসব, কি হয়েছে আমার ছেলের? তো হঠাৎ কবিরাজ তাকে বলল সেই রাতের কথা। আচ্ছা বলেন তো সেদিন কি কি ঘটেছিল, রাতের বেলা কি কি ঘটেছিল? তো তিনি খুব অবাক হয়ে যান। তিনি জানলেন কিভাবে? তো তিনি যেহেতু জানলেন না, তিনি ভরসা পেয়ে সেই কবিরাজকে সবকিছু বললেন। কবিরাজ সব শুনে বললেন, সেদিন একটা খারাপ জিন তার সাথে চলে এসছে এবং তাকে কিছু করতে না পারে তার ছেলেকে আঘাত করছে এবং সেটা আঘাত করে ফেলেছে। এখন তিনি সবসময় তখন পাগলের মতো হয়ে গেছেন। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলেন। তার ঘরেই কবিরাজি তার আসন বসালেন এবং কিছু কাজ শেষ করে তাকে ডেকে বললেন তার ছেলেকে বাঁচানোর একটা উপায় আছে, তবে এটা করতে যদি তিনি ব্যর্থ হন তবে তার ছেলেকে হারিয়ে ফেলতে হবে। তো তিনি ব্যাকুল হয়ে জানতে চাইলেন কি করতে হবে। যা করতে হয় তিনি সব করবেন, সবকিছু বিনিময় করবেন। তিনি তার ছেলেকে চান, আর কিচ্ছু চান না। তখন কবিরাজ তাকে বলেন কিছু জিনিস জোগাড় করতে হবে। তার মধ্যে ছিল একটা কালো মুরগি, উড়ন্ত বানরের রক্ত, কবুতরের পালক, আর সব থেকে বেশি জরুরি কামার পাড়ার একটা কাঁচা হাঁড়ি। কাঁচা হাঁড়ি বলতে বোঝায় আগুনের পোড়ানোর আগে যেই হাঁড়িটা বানানো হয় সেগুলোই। এসব বলে কবিরাজ তার ছেলের গলায় একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মোটামুটি তিনি সব কিছুই তখন জোগাড় করে ফেলেছেন, কিন্তু এই হাঁড়ির সন্ধান কোনোভাবেই তিনি পাচ্ছিলেন না। এইটা করতে করতে এই সেই করে প্রায় 8 দিন সময় কেটে যায়। ঠিক 9 দিনের মাথায় তাদের পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তিনি সেই হাঁড়ি জোগাড় করতে সক্ষম হন। সবকিছু জোগাড় শেষে তিনি কবিরাজকে জানান এবং কবিরাজকে জানানোর পর দিন রাতেই কবিরাজ তাদের বাসায় আসে। সেই কালো মুরগি, বানরের রক্ত, কবুতরের পালক এবং সেই হাঁড়ির উপর তার কিছু রিচুয়াল সম্পন্ন করেন। আর তার বাসার ঠিক মাঝখানে একটা গর্ত করে সেই গর্তে একে একে সবকিছু দিয়ে সব শেষে তিনি সেই হাঁড়িটা দিয়ে সেই গর্ত আবার মাটি দিয়ে ভরাট করে দেন। আর ঘরের সব দরজা এবং জানালা তারা কিছু তাবিজ দিয়ে বন্ধ করে রাখে। তাকে বলা হয় আজ রাতেই যা করার করতে হবে, যদি তিনি ব্যর্থ হন তবে সব শেষ। তিনি জানতে চান কি করতে হবে। তখন কবিরাজ বলে আজ রাত ঠিক 12টায় তাকে তাদের বাসায় একা থাকতে হবে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে শুধুমাত্র একটা দরজা হালকা খোলা রেখে সেই দরজার পাশে তাকে বসে থাকতে হবে। তার ঘরে 2টা দরজা, সামনে একটা পিছনে একটা। তিনি কবিরাজের কথা মতো সব জানালা এবং পেছনের দরজা বন্ধ করে সামনের দরজায় বসে রইলেন। কবিরাজ তাকে বলেছিলেন যে রাত ঠিক 12টার সময় একটা জিনের অবয়ব তিনি দেখতে পাবেন এবং সে এদিক ওদিক ছোটাছুটি করবে এখান থেকে বের হওয়ার জন্য। আর ঠিক সেই সুযোগে তার সাথে কথা বলতে হবে এবং তাকে বলতে হবে সে যেন তার ছেলেকে ছেড়ে দেন।
তার ছেলে যেন তার কাছে ফিরে আসে। কবিরাজের কথা মতো তিনি বসে রইলেন। মনের মধ্যে বেশ ভয় কাজ করছিল তখন। শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন। ভয়ের কারণে এদিক ওদিক তিনি তাকাতেও পারছিলেন না। হঠাৎ শুনতে পান রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ। তার বুঝতে বাকি রইল না এটা সেই জিনটার উপস্থিতি। তিনি মনে প্রাণে দুয়া জুরু যা তিনি মনে করছিলেন সব পড়তে লাগলেন। এবার শুনতে পান আওয়াজটা আরো তীব্র আকার ধারণ করছে। মনে হচ্ছে বেশ কয়েকজন লোক যেন তার ঘর ভেঙে চুরমার করে ফেলছে। তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করার যে জায়গা, সেখান থেকে আলো দেখতে পাচ্ছিলেন তিনি দেখতে পেলেন বড় একটা অবয়ব তার ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার পুরো ঘর চুরমার করে ফেলছে। তিনি ভয়ে একদম কাবু হয়ে গিয়েছিলেন। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। হঠাৎ ধাম ধাম কিছু আওয়াজ হলো। সে আওয়াজটা এতটাই তীব্র ছিল যে তার নিজেকে তিনি আর কন্ট্রোল করতে পারেননি। একসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বিছানায় নিজেকে পান। পাশে তার স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে আর সেই কবিরাজ ছিল। তখন তার স্ত্রীর কাছে জানতে পারা যায় রাত 1:30 দিকে হঠাৎ তার ঘরের দরজা ভেঙে একটা ছায়ার মতো কি যেন উড়ে চলে যায়। তখন কবিরাজ জিজ্ঞেস করে সে অবয়ব কি কিছু বলতে পেরেছে কিনা। তখন তিনি রাতের সব ঘটনা কবিরাজকে বলেন। কবিরাজ সব শুনে এক প্রকার রাগ করেই তার ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে সব স্বাভাবিক হয়ে গেছে ভেবে তিনি আর কবিরাজের সাথে যোগাযোগ করেন নাই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর তার ছেলের ভীষণ মাথা ব্যথা শুরু হয়। সেটা তীব্র হতে থাকে। কোনো উপায়ান্তর না দেখে পাশে একটা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার 1 দিন পরেই তার ছেলে মারা যান। এভাবেই তার একটা ভুলের কারণে তার সন্তান, আদরের সন্তানটি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সবার কাছে তিনি তার ছেলের জন্য দোয়া করেছেন। এবং এই ধরনের কেসেসগুলোতে আমরা বুঝতে পারি না মানুষটা কি উপায়ে চলে যাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে লিখে রেখেছেন ঠিক সেভাবেই জিনিসগুলো আপনার সামনে ঘটবে, আপনার সাথে ঘটবে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন নাদিম শাফায়েত, ম্যানচেস্টার ইউনাইটেড কিংডম থেকে। নাদিম সঙ্গত কারণেই তার পরিচয় গোপন রাখতে চাইছেন, এই কারণে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন এভাবেই ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, অবশ্যই আমার মতো করে। তা আমি চলে যাব নাদিমের পাঠানো ঘটনায়। 1997 সালের কথা। নাদিম তখন একটা প্রফেশনে আছেন। তিনি একটি ল ফার্মে জব করেন। কাজে কর্মে বেশ করিতকর্মা হয়। তার বস তাকে বেশ পছন্দ করেন এবং অনেক অ্যাসাইনমেন্ট দেন, মানে তার হাতে অনেক অ্যাসাইনমেন্ট পড়ে এবং বিভিন্ন জায়গায় যেতে হয় বসের কাজগুলো, এবং তিনি সুচারুরূপে করে আনেন সেগুলা। এগুলো করার কারণে বসের তার উপর একটা আলাদা রকমের কনফিডেন্স জন্ম নিয়েছে। তো বস তাকে একবার একটা কাজ দেয়। সেই কাজটা হচ্ছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে একটা জায়গায়, এবং তাদের একটা ক্লায়েন্ট, এবং তাকে বলেন যে এটা কিন্তু আমার বেশ ভালো একজন ক্লায়েন্ট। তো সেখানে গিয়ে তার সাথে তার এই প্রপার্টি নিয়ে কিছু ডিসকাশন আছে, সেগুলো করতে হবে, এবং কিছু ডিল আছে সেগুলো বুঝে নিয়ে তাকে আসতে বলেন। তো তিনি বলেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাদিম সেখানে চলে যান এবং গিয়ে সারাদিন ব্যস্ত সময় কাটান, কারণ সেখানে তাকে বসতে হয়, ওয়েট করতে হয়, এবং সেই যে যার কাছে পাঠিয়েছে তার যখন ফ্রি টাইম থাকে তখন তার সাথে বসে ডিসকাশন করেন, করে তাকে সব বুঝিয়ে দেন। এগুলো শেষ করতে করতে নাদিমের বেশ সময় চলে যায়, মানে সন্ধ্যা পার হয়ে গেছে। তো সে কিছুটা টেন্সড ছিল, কারণ এইখানে সে আসে নাই আগে। তো তাকে বের হয়ে যেতে হবে কিভাবে, গিয়ে হোটেল ঠিক করতে হবে, হোটেল বা কোনো মোটেলে থাকবেন, এগুলো তিনি চিন্তা করতেছেন যে কিভাবে কি করবেন। আর এই জায়গাটা খুব একটা যে খুব বড় শহর তাও না। তো চিন্তা করছেন, বোঝা গেল তার চেহারায় চিন্তার ভাঁজ। এবং সেই কোম্পানির মালিক সেটা খেয়াল করে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় উঠেছেন এখানে। বললো যে আমি তো কোথাও উঠি নাই, আমি সকালে এসেই মানে ডিরেক্টলি আপনার এখানে চলে আসছি। তো বললো যে ওকে আইসি, হ্যাঁ, তো এখন কি কোথাও মানে হোটেল খুঁজবেন বা কিছু এরকম চিন্তা করছেন? তো নাদিম বলে যে অ্যাকচুয়ালি এটাই চিন্তা করছি যে আমি কিভাবে কি করব। তো সেই বস বলে যে না, চিন্তার কিছু নাই, আমাদের নিজস্ব এখানে রেস্ট হাউস আছে, আমার ম্যানশন আছে, সেই ম্যানশনে গেস্টদের জন্য জায়গা আছে, আমার যারা গেস্ট তারা সেখানে থাকে, আর আপনাকে আমার সোফার নিয়ে যাবো এখানে, সো ইউ ডোন্ট ওয়ারি এট অল।
ওখানেই রাতে থাকবেন, ওখানে ডিনারের ব্যবস্থা হবে, সবকিছু হবে, আপনি কালকে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তো নাদিম মানে অবাক হয়ে যায় যে খুব ভালো একটা আতিথেয়তা, নাইস হসপিটালিটি, এবং তিনি থ্যাংক ইউ দেন তাকে। তো তারপর বলে যে ঠিক আছে তাহলে আপনি যান, শোফার আপনাকে নিয়ে যাবে। তো নাদিম নিচে গিয়ে দেখে যে লবির বাইরে তার ওখানে শোফার ওয়েট করতেছে, তাকে নিয়ে গাড়িতে, বেশ বিলাসবহুল গাড়ি নিয়ে চলে যায়। তো যাচ্ছে, দেখলো যে এই যে যেখান থেকে যে অফিস থেকে বের হয়েছে এই জায়গাটা একটু ব্যস্ত, শহরের ছোট শহরের একটা অংশ, সেখান থেকে বের হয়ে গাড়ি চলে গেল, বেরোচ্ছে। নাদিম বসা দেখছে জানলা দিয়ে বাইরে অনেকটা কান্ট্রি সাইডে চলে আসছে সে, মানে গাছগাছালি, রাস্তাটা এঁকে বেঁকে গেছে, উঁচু নিচু রাস্তা। এভাবে চলতে চলতে একটা বিশাল ম্যানশনের গেটের সামনে আসলো, একটা বিশাল গেট, সেটা খুলে গেল, সেখানে ঢুকলো। ঢোকার পরে দেখলো সেই পেভিং করা রাস্তা, এবং যেখানে ঢুকছে সেখানে বেশ দূরে দূরে ল্যাম্পপোস্টগুলা এবং বেশ অনেক গাছ, সেগুলো তখন ঠান্ডায় মানে পাতা নাই, একদম শুধু ডালপালা মানে বিকৃতভাবে দাঁড়ায় আছে। তো এগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে এখানে শীত প্রধান অঞ্চলে। এগুলো দেখতে দেখতে নাদিমের গাড়ি চলে আসলো সেই মূল বিল্ডিং এর কাছে, বিশাল এক বিল্ডিং। তো নাদিম সেখানে নামলো, সেখানকার ভেতরের যে কেয়ারটেকার বাটলার সে চলে আসলো, এসে নাদিমকে রিসিভ করলো। তাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কোম্পানির মালিক যে এখানে তার গেস্ট আসতেছে। তো নাদিম গেল, যে দেখলো যে সেখানকার যে মেইন এন্ট্রান্স হল রুম সেটা অনেক সুন্দর। সেখান থেকে চলে গেল বড় একটা লিভিং এরিয়া, সেখানে মানে কাউচ আছে, আছে বসার জন্য। সেখান থেকে তাকে নিয়ে গেল, তার লাগেজ কিছুই ছিল না তেমন, একটা জাস্ট একটা হাতে হ্যান্ড লাগেজ নিয়ে গেছিল নাদিম। তো সেটা নিয়ে তাকে নিয়ে গেল যে সেই ম্যানশনের 3 তলায়, 3য় তলায় তাকে নিয়ে গেল। তো নিয়ে তাকে যে রুম দিল, মানে গেস্ট রুম, এবং দেখলো নাদিম যে বেশ পুরনো একটা বিল্ডিং, কিন্তু সবকিছুর মধ্যে একটা মানে বেশ বনেদি ব্যাপার স্যাপার আছে। এখানকার যে সিঁড়ির রেলিং ইত্যাদি, লিফট, যে এলিভেটর যে উঠছে, এলিভেটরটা বনেদি, বেশ একদম বার্নিশ করা কাঠের। বাতাসে যে এয়ার ফ্রেশনার ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে সেটাও বেশ ডিপ একটা, মানে বোঝা হচ্ছে যে এক্সপেন্সিভ ঘ্রাণ, ভেরি এক্সপেন্সিভ এয়ার ফ্রেশনার যা ইউজ করা হয়েছে। তো একেবারে পুরো কার্পেটে মোড়া পুরো করিডোরটা। তো সেখান দিয়ে তাকে নিয়ে আসলো সেই তাদের লোক যে আছে, রুম সার্ভিসের লোক যে, সে নিয়ে গিয়ে তাকে তার রুম দেখায় দিল, রুমটা খুলে দিল। এবং রুমের ভেতর ঢুকে নাদিম আরো অবাক হলো যে এখানকার যে ফার্নিচার বেশ এক্সপেন্সিভ। বেডটা কিং সাইজের বিশাল বেড, এবং দেখেই বলছে ক্লাসিক বেড, এবং এগুলো খুব এক্সপেন্সিভ। সেখানে যে অন্যান্য কাউচ আর যা যা আছে রুমে সেগুলো সবই এক্সপেন্সিভ, উপরে একটা শ্যান্ডেলিয়ার লাগানো আবার। যাই হোক, নাদিম চুপসায় গেছে ওইখানে গিয়ে, মানে তার কাছে মানে সে ফ্র্যাঙ্কলি বলছে যে এরকম বিলাসিতা আমি আগে দেখি নাই। যাই হোক, তার কাছে একেবারে অন্যরকম লাগলো, মানে অন্যরকম আতিথেয়তা। তো সে বিদায় দিল, এবং যাওয়ার আগে তাকে যে রুম সার্ভিসের যে লোকটা আসছিল সে বলে গেল যে স্যার, ডিনার সার্ভ করার সময় আপনাকে জানানো হবে, আপনি কাইন্ডলি চলে আসবেন, আমাদের ডাইনিং হল হচ্ছে দোতলায়। তো নাদিম বলল ওকে থ্যাংক ইউ বলে সে তাকে বিদায় দিল। তো যাই হোক, সে রুমের মধ্যে নিজে ইজি হওয়া শুরু করলো। তার টুকিটাকি যা কাপড় চোপড় ছিল, একটা ছোট হ্যান্ড লাগেজ নিয়ে আসছিল, তো সে রিল্যাক্সড হলো এবং সে রুমটাকে এনজয় করতেছে। রুমের সবকিছুর মধ্যে দেখতেছে অন্যরকম একটা আভিজাত্যের ছোঁয়া। তো সে দেখলো তার মাথার কাছে, মানে বিছানার যে হেডবোর্ড যেটা, সেটার পেছনে একটা বড় কার্টেন, মানে এক পাশের দেয়ালে কার্টেন দেয়া। তো সেই কার্টেনের কাছে গিয়ে সে দেখলো যে কার্টেন সরানোর যে আর কি স্ট্রিং সেটা আছে নাকি, দেখলো যে একেবারে অটোমেটিক সুইচ দেয়া। তো সুইচ টেপার পর দেখলো কার্টেন সরে গেল দুই পাশে, এবং পেছন থেকে বেরোয় আসলো একটা স্লাইডিং ডোর, এবং এটা উডেন ফ্রেমের স্লাইডিং ডোর। তো এটা সরালো, সে সরানোর পর দেখলো যে বারান্দায় এসেই সে একটা মানে আবহাওয়ার তারতম্য বুঝতে পারলো যে ভেতরে তো বেশ গরম ছিল, এখানে বেশ ঠান্ডা, এবং রাতের শব্দ শোনা যাচ্ছে, মানে একেবারে অন্যরকম, রাতে যেরকম পোকামাকড় ডাকে সেরকম শব্দ। তো সে তাকালো বারান্দা দিয়ে, তাকায় দেখতেছে নিচের অংশটা বেশ রুক্ষ, মানে এরকম মানে ঠান্ডা পড়ে অন্যরকম হয়ে গেছে মাটি, এবং সামনে গিয়ে ওই যে গাছপালাগুলোর মধ্যে পাতা নাই, সব এরকম নেড়া গাছ। তার থেকে বেশ খানিকটা দূরে, মানে যেখানে সে দাঁড়াইছে তার থেকে বেশ খানিকটা দূরে একটা নেড়া গাছ, বেশ উঁচু, এটা ডালপালা মেলে দাঁড়ায় গেছে, কেমন জানি একটা অন্যরকম লাগতেছে। যাক, নাদিম কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, তার কাছে খুব একটা ভালো ফিল হচ্ছে না এখানে দাঁড়ায় থেকে, এবং হঠাৎ তার চোখ পড়লো হাতের ডান দিকে গিয়ে দেখলো যে এইখান থেকে ওই পেভড রাস্তাটা সোজা গিয়ে দূরে যেখানে গেছে, ওই জায়গায় মনে হচ্ছে এই ম্যানশনের বা এখানে যারা থাকে বা যারা থাকতো বা যাদের এটা প্রপার্টি, তাদের মনে হয় পার্সোনাল গ্রেভইয়ার্ড, বা ওখানে দেখলো যে অনেক ক্রিপ্টের বেশ অংশ দেখা যাচ্ছে, এবং অনেকটা কুয়াশায় ছেয়ে গেছে জায়গাটা। তো
তো নাদিম এটা দেখলো, দেখে সে চলে আসলো, এসে সে আবার সেই ফ্রেম টেনে দিল, পর্দা টেনে দিল, দিয়ে সে বসলো। কিছুক্ষণ পরেই দেখলো যে তাকে ডিনারের কথা বলা হয়েছে, যে তার ওখানে বেল বেজে উঠলো রুম সার্ভিসে। তো সে জিজ্ঞেস করলো, তো বললো যে স্যার ডিনার ইজ সার্ভড। তো সে চলে গেল সেখানে, গিয়ে দেখলো যে আলিশান ডিনার টেবিল, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে উঠে আসলো আবার রুমে। রুমে এসে ঢুকছে রাতের বেলা, এখন ঘুমানোর পালা, বেশ টায়ার্ড, সারাদিন অনেক কাজকর্ম করছে, ঘুম আসতেছে। বিছানায় চলে গেল সে, বিছানার পাশে যে তার বেড ল্যাম্পটা আছে ওইটাকে জ্বালিয়ে দিল, রুমের বাতি বন্ধ করে দিল। বেশ আরামদায়ক বিছানা, ওয়াটার বেড, ঘুম চলে আসতেছে একদম চোখে, ওয়াটার বেডে মানে শুয়ে বেশ আরাম লাগতেছে। তো যাই হোক, বেশ ঘুম চলে আসছে, তার চোখ একদম ভারী হয়ে গেছে। মানে যখন সে শুধু ঘুমায় যাবে এরকম, মানে আধো ঘুম আধো জাগরণে আছে, এই সময় হঠাৎ করে তার ওই যে বেড ল্যাম্পটা টাচ করে নিভে গেল। ওইখানে কি ব্যাপার, সে বলে এটা কি, মানে কোনো মানে ব্যাপার আছে এখানে, অ্যালার্ম বা কিছু যে আমি ঘুমায় যাবো এটা বন্ধ হয়ে যাবে? তো সে মানে তখন এই লাইট বন্ধ হয়ে যাওয়াতে তার কয়েক সেকেন্ড একটু সময় লাগছে ঘরের মধ্যে আলো আধারিটা বুঝতে। তো কয়েক সেকেন্ডের মধ্যে মানে একটুখানি আলো আধারি বোঝা গেল, কারণ হচ্ছে ওই যে কার্টেনটা তো কাপড়ের, সেটার ওই পাশ থেকে আলো এসে হালকা ঢুকতেছে, এটাতে আলো আধারিটা সে বুঝতে পারলো। তো সে হাত দিয়ে চেষ্টা করলো বেড ল্যাম্পটা হাত দিয়ে অন করতে। তো হাতে গিয়ে দেখলো যে না, মানে কোনো লাভ হচ্ছে না, মানে সুইচটা অন অফ করলো, টিক 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 টিক, না কোনো কাজ হচ্ছে না। তো এখন ঘুমে কিন্তু সে তলায় গেছে, মনে হচ্ছে ঘুমায় যাই। তো যাই হোক, সে শুয়ে পড়লো, চিন্তা করলো যাক এখানে কোনো কারণে হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হয়েছে, যদিও হওয়ার কথা না, ওয়েল ইকুইপড একটা বিল্ডিং। তো সে ঘুমায় যাওয়ার চেষ্টা করলো। তো যখন সে মোটামুটি একটা মানে ঘুমের অবস্থায় চলে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে, হঠাৎ তার কাছে কেন জানি মনে হলো যে তার বিছানায় কেউ একজন শুয়ে আছে তার পাশে। তো নাদিম এই ফিলটা পাওয়ার সাথে সাথে এক লাফ দিয়ে উঠে বসছে সে বিছানায়। লাফ দিয়ে উঠে বসে তার কাছে মনে হচ্ছে যে সে তো শুইছে, মানে এত বড় কিং সাইজ বিছানা, তো সে এই পাশে শুইছে। মোটামুটি নাদিম মানে ওই পাশে শুইতো না, মানে এত বড় বিছানায় কিভাবে শুবে সে, পুরোটা হাত পা ছড়া, এক পাশে এমন কাত হয়ে শুয়েছিল। হঠাৎ করে তার মনে হলো যে তার পাশের অংশটা আরো ডিপ অন্ধকার, এবং সেখানে মনে হলো জমাট বাড়া অন্ধকার, আরো কেউ একজন শুয়ে আছে, এবং মনে হচ্ছে মানুষের মতোই একটা মানে ফিগার মনে হচ্ছে। তো নাদিম কিন্তু ভয়ে একদম তার শরীরে সব রোম দাঁড়ায় গেছে, এবং সে ভয়ে কথা বলতে পারতেছে না, সে কি করবে বুঝতে পারতেছে না। বিছানায় উঠে বসছে ঠিকই, কিন্তু নড়ার ক্ষমতা হারায় ফেলছে। এবং তার কাছে পুরো মনে হচ্ছে যে মানুষ যেমন অস্তিত্ব বুঝতে পারে, মানুষের কোথাও যদি আরেকটা মানে অস্তিত্ব থাকে, মানুষ কিন্তু বুঝতে পারে, তার মনে হচ্ছে এরকম। এই সময় সে মানে ভয়ঙ্কর ভাবে কুকুরের ডাক শুনলো, মানে গভীর রাতে কুকুর যেরকম কান্না করে ডাকে সেরকম, এবং সেই যে তার যে জানলা পেছনে ওই যে পর্দার ওই পাশ থেকে আসতেছে ডাকটা, এবং আসতেছে, এবং সে স্পষ্ট দেখলো যে তার যে ওই বিছানার উপর থেকে মনে হলো অন্ধকার যে শেডটা ওটা নেমে গেল, নেমে আস্তে করে এই অন্ধকারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সেই যে কার্টেনের ওদিকে। এবং তার কাছে মনে হলো যে মানে অন্ধকার একটা শেপ, অ্যাজ ইফ মাথার মধ্যে যদি কাউকে কাপড় পরায় দেওয়া হয়, ওই অনেক সময় বলা হয় যে বাচ্চাদের গোস্ট বলা হয়, যেটা মানে কাপড় দিয়ে দেওয়া হয় মাথার উপর থেকে, পুরো ঝুলে থেকে, আর কিছু না, এরকম মনে হলো কিছু একটা অন্ধকারের মধ্যে, আরো ডিপ অন্ধকার, ওই জানলার উপাস দিয়ে বের হয়ে গেল। এখন সে বুঝতেছে এই রুমে আর এনার্জি নাই, বা কেউ নাই, কারো উপস্থিতি নাই। তো নাদিম কিন্তু বেশ ভয় পেয়েছে, সে মানে ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসছে। তখনও কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই, মানে তার লাইটটা জ্বলে নেই এখানে। তো নাদিম আস্তে আস্তে হেঁটে গেল, মানে তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটিও আছে যে ওই বারান্দার ঘটনাটা কি, বা এই রুমের ঘটনা কি। সে জানে, সে যেহেতু ইংল্যান্ডের এই অঞ্চলে থাকে, এই সব জায়গায় অনেক রকমের এই ভৌতিক ব্যাপার স্যাপার বা ভৌতিক ঘটনা প্রচলিত আছে। সে তো ওখান থেকে ছোটকাল থেকে বড় হয়েছে, অনেক কিছু সে শুনছে, এবং সে এই নর্থ ওয়েস্টের ঘটনা অনেক জানতো, যে এখানে এরকম এরকম মানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, মানুষ সুপার ন্যাচারাল জিনিসপত্র অনেক বিশ্বাস করে। যাই হোক, নাদিম এটা জানা সত্ত্বেও তার মধ্যে কেমন একটা কিউরিয়াসিটি হয়েছে, সে হেঁটে হেঁটে গেছে তার ওই কার্টেনের দিকে, কেন আলো তো নাই, ডিপ অন্ধকার, আবার ভয়ও পাচ্ছে, মনে হইতেছে মানে তার কাছে মনে হচ্ছে যে ওই কার্টেনের ওই পাশ থেকে ওই এনার্জিটা আবার যদি চলে আসে। তো সে ওই কার্টেনের সুইচ চাপ দিল, দেখলো যে নড়তেছে না, সেই কার্টেন নড়ে না। তো সুতা ধরে সে টানলো জোরে জোরে, এবং সে শব্দ পাচ্ছে ওখানকার মোটরের, যেটা ঘুরতেছে, জোরে জোরে ঘুরতেছে, মানে টেনে টেনে সে যে করছে, মানে জোর করে ঘুরাচ্ছে সে, পর্দাটা একটু 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 করে সরতেছে। তো সরে বেশ খানিকটা ফাঁক হয়েছে, সে এখানে দেখতে পাচ্ছে যে কাঠের যে স্লাইডিং ডোরটা কাঠের ফ্রেমের, ওইটার উপর থেকে চাঁদের আলো এসে পড়ছে, তার এখানে বেশ খানিকটা আলোকিত হয়ে গেছে। তো এই আলো দেখার পর নাদিমের ভয় একটু কমছে।
তো সে আস্তে করে এখান থেকে যে ফ্রেমের হুকটা নামাই দিয়ে, লকটা আর কি টাচ করে নামায়, সে ফ্রেমটা সরাইছে। ফ্রেমটা সরানোর পর মানে বেশ একটা দমকা ঠান্ডা হাওয়া ঢুকলো পুরো ভিতরে, মানে সে জমে গেল একবারে, কারণ রুমের হিটিংটা কিন্তু কাজ করতেছে না তার ওইখানে, রুমটা এমনি ঠান্ডা। নাদিম মানে হাত করে ফেলে কেঁপে উঠলো, সে কেঁপে উঠে সে বারান্দার মধ্যে তাকালো আর কি, বারান্দার মধ্যে একটা পা রেখে শুধু বাইরে তাকালো। তাকায় সে দেখতেছে ওই যে ন্যাড়া গাছটা, ওই ন্যাড়া গাছের নিচে একটা কুকুরটা কালো রঙের এবং বেশ বড় হবে। সে দেখতেছে পুরা ম্যানশনটা অন্ধকার, এখানে কিন্তু আলো নাই, পুরা ম্যানশনটা অন্ধকার হয়ে আছে যেখানে সে আছে, এবং সেইখানে একটা কুকুরটাকে কালো রঙের, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে কালো, মানে চকচক করতেছে গায়ের রংটা, এবং চোখ দুটা মনে হচ্ছে ধকধক করে জ্বলতেছে। এটা মনে হলো নাদিমের দিকেই তাকায় আছে, এবং এটা ডেকে উঠলো, ঠিক মানে কান্না করে যেরকম উঠে রাত্রেবেলা কুকুর যেভাবে কাঁদে সেইভাবে কাঁদতেছে, মানে ওইভাবে ডাকলো একটা। তো নাদিম প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে সে আস্তে করে এক পা পিছনে এসে বা দরজাটা লাগায় সে মানে লকটা উঠাই দিছে, দিয়ে পর্দা যতটুকু টানছিল আরেকটু টানার চেষ্টা করলো, দেখো বেশি ঘুরতেছে না, একটু ফাঁক রয়ে গেছে। সে দৌড় দিয়ে এসে বিছানার মধ্যে লাফ দিয়ে উঠলো, উঠে সে প্রথমে তওবা পড়ছে, তওবা পড়ে সে একটা সূরা পড়ছে, পড়ার সাথে সাথে মনে হলো মানে কয়েকবার কেঁপে উঠে লাইটটা জ্বলে উঠলো রুমের, মানে অ্যাজ ইফ কোনো কিছু গলা চেপে রাখছিল ইলেকট্রিসিটির ওখানে, সেটা ছেড়ে দিল এরকম। মানে রুমের মধ্যে তার ওই যে বেড সাইড যে ল্যাম্প ছিল সেটা জ্বলে উঠছে, এবং মানে অবাক হয়ে গেল সে যে ঘটনার কি ঘটলো। তো সে তাড়াতাড়ি, নাদিম এই যে দোয়া দুরুদ তো পড়তো, সে মুসলমানের ছেলে, তো দোয়া দুরুদ সে পড়া শুরু করলো, আস্তে আস্তে পড়তে পড়তে সে আবার গেল সেই কার্টেনের কাছে, কার্টেনটাকে ভালো মতন টানলো, সে দেখলো সুইচ কাজ করতেছে, কার্টেন আসছে, সে আস্তে করে বিছানায় শুয়ে দোয়া পড়তেই থাকলো, এবং সে এক পাশে চেপে থাকলো একদম, ওদিকে গেলই না যে পাশে দেখছিল কালো একটা কিছু। তো যাই হোক, এইভাবে করে সে কোনো মতে রাতটা পার করছে, মানে সে ঘুমই আসে নাই। সে ভোরের দিকে যখন ভোর হয়েছে সে দেখতেছে ঘড়িতে কয়টা বাজে, সে দেখলো যে এখন মনে হয় সম্ভবত, কারণ নাদিম আবার খুব প্র্যাকটিসিং ছিল না, তো যখন সে বুঝতে পারলো তার আন্দাজে যে এখন ফজরের সময় হয়ে গেছে, সে উঠে গেল ওইখানকার রেস্টরুমে গেল, যে সে বাথটাবে গিয়ে অজু করলো। বাথটাবে অজু করে এসে সে বুঝলো যে তার আন্দাজ আছে যে এখানে এইদিকে কেবলা হবে, বসে ওখানে সে নামাজ পড়লো। নামাজ পড়ার পর সে তাড়াতাড়ি রেডি হয়ে সে ওখান থেকে বের হয়ে গেল। বের হয়ে যে ওই ইরে বললো যে আমি চলে যাব, আমাকে বলো যে এখানকে নিয়ারেস্ট স্টেশনে নামাই দিয়ে আসতে। তো ওই যে সার্ভিস ছিল, রুম সার্ভিস, সে বাটলারের কাছে নিল, বাটলার কথা বললো, বলে তাকে ব্যবস্থা করলো যাওয়ার জন্য। তো নাদিমকে দেখে বলতেছে যে তোমাকে দেখে খুব অ্যাংশাস মনে হইতেছে, যে বাটলার বিদায় দিচ্ছে তাকে বলতেছে যে মনে হচ্ছে খুব অ্যাংশাস মনে হচ্ছে, কি ব্যাপার? তো বললেন যে না, মানে একটু আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের এখানে, রাতের বেলা বিদ্যুৎ চলে গেছিল, সো দ্যাট ওয়াজ স্কেরি। তো সেই লোকটা বলতেছে যে মানে একটু হাসলো, এসে বলে যে এটা হয় মাঝে মাঝে, আমাদের এখানে কোনো একটা সমস্যা হয়, বিদ্যুতে কি যে সমস্যা এটা আমরা বুঝি না। তাই বলে সে বাটলার হাসতেছে অ্যাজ ইফ ইটস এ জোক, মানে এরকম জোক কিন্তু কেউ করে না, মানে এরকম একটা ওয়েল ইকুইপড একটা ম্যানশনের মধ্যে এইভাবে ইলেকট্রিসিটি চলে যাবে, এটা কিন্তু যাওয়ারই কথা না। যাই হোক, নাদিম তাদের গাড়ি চলে আসে এবং গাড়ি তাকে নিয়ে যায় স্টেশন নামায় দেয়, এবং সেখান থেকে সে ব্যাক করে চলে আসে তার শহরে। তো আসার পরে এরকম অনেকদিন চলে গেছে, সে তার তো কাজকর্ম যা বুঝাই দিছে, যা যা কাজ করছিল এখান থেকে যতটুকু কমিউনিকেশনের মাধ্যমে সম্ভব, তার ওই কাজ হয়ে গেছে ওইখানে। তো এরপরে অনেকদিন চলে গেছে, নাদিমদের ল ফার্মে তাদের এক এরকম সিনিয়র কলিগ, নাম হচ্ছে রবার্ট হলিন। যাই হোক, রবার্ট হলিনের নামটা সে বলছে অসুবিধা নেই বললে। যাই হোক, রবার্ট হলিনের সাথে সে গল্প করতেছিল, যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই সেই হ্যান ত্যান কোথায় কে গেছে, তো যার মধ্যে সিলি অনেক গল্প চলে আসে। তো বলতেছে যে তুমি কোন প্রজেক্টটা তোমার এরকম হয়েছে, তো বলতেছে যে আমি এরকম গেছিলাম অমুক জায়গায়, এই জায়গায় যে ভাই আমার একটা স্কেরি এক্সপিরিয়েন্স হয়েছে। তখন রবার্ট বলে রিয়েলি তুমিও ফিল করছো এটা? বলে মানে? বলে তুমি তো আমার এক্সপিরিয়েন্স শুনলে ভয়ই হয়ে যাবে, কি ছিল তোমার? তো তখন নাদিম তারটা বলে যে সে কি দেখছে, কি হয়েছে। তো তখন রবার্ট বলে যে আমার সাথে কি হয়েছিল শুনো, আমি ওখানে গেছিলাম কাজে, এর আগে কাজে গেছিলাম, তো আমাকে এরকম থাকতে দেয় ওখানে, ওই মেনশনেই থাকতে দেয়, এবং ইটস এ ভেরি নাইস মেনশন, অন্যরকম ইকুইপড অ্যান্ড স্টাফ। তো আমার অভ্যাস ছিল যে আমি রাতের বেলা একটু মানে দৌড়াতে বেরোতাম, মানে একটু জগ করতাম, হাঁটতাম, জগ করতাম। তো আমি ওরকম বের হই রাতের বেলা। তো আমার ওখানে মানে এই ইসের ড্রেস ছিল না, দৌড়ানোর ড্রেস ছিল না, তো আমি আমার নর্মাল ড্রেস পরে বের হই। চিন্তা করলাম যে অ্যাটলিস্ট একটু হাঁটি, হেঁটে জায়গাটা দেখি, ভালোই লাগছিল, বড় মেনশনের জায়গা। তো আমি যখন বেরোতে যাব, ওদের কাউন্টারে যে সার্ভিস পার্সন আছে সে আমাকে বললো যে বেশি দূর যেন না।
তাই আমি বললাম বেশি দূর বলতে কত দূর বোঝাচ্ছেন? বলে যে এইখান থেকে এই যে ওয়েস্টের দিকে যে গেছে পেভ করা রাস্তা, এটার সামনে গিয়ে কিন্তু পিচঢালা রাস্তা আছে ছোট, ওদিকে যেন না। আর তো বলতেছে কেন, কি সমস্যা? বলে এখানে এই মেনশনের এই ফ্যামিলি সেমেটারি আছে, ওইখানে অনেক পুরনো, এবং ওই জায়গাটা আসলে পাশেই সেমেটারির যে পাশে যে বর্ডার দেওয়া আছে, বাউন্ডারি কিন্তু ভালো না, ওই পাশে কিন্তু বেশ ঘন জঙ্গল আছে, উডস আছে। তো ওখান থেকে মাঝে মাঝে ফক্স চলে আসে, মানে ফক্সেস, রেড ফক্সেস এবং বড় বড় ফক্সেস আছে। সাধারণত এগুলো মানুষকে অ্যাটাক করে না, বাট মানুষ কিন্তু মানে ভয় পায় এদের দেখলে, এবং দলগতভাবে থাকে, তো এগুলোতে আসলে মানে বন্য পশু অ্যাটাক করতেও পারে কাউকে এরকম দেখলে একা। তো আপনি ওদিকে যেন না, আপনি ওই সেমেটারির কাছে না যাওয়াই ভালো, ওই পর্যন্ত যেন না, এর আগেই চলে আসবেন। তো এগুলো শুনে আমি একটু অবাক হলাম যে লোকটা আমার ফক্সের ভয় দেখাইতেছে, ওয়াইল আমি কখনো দেখি নাই যে ফক্স এরকম অ্যাটাক করছে বা সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আমি বললাম ইটস ওকে বলে আমি হাঁটা দিলাম বাইরে। তো হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, খুব ভালো লাগতেছে, মানে বেশ কুয়াশা চারিপাশ থেকে ছড়ায় আসতেছে গাছগাছালির মধ্যে দিয়ে, এবং পেভিং রাস্তাটার পাশে লন করছে, যে লনগুলো খুব সুন্দর মেনটেইন করছে, এর জন্য আরো ভালো লাগতেছে। যে একটু পরপর বেশ খানিকটা বড় বড় গাছ, এবং সেগুলোর পাতা নাই, কিছু নাই, হালকা হালকা কুয়াশা, টেম্পারেচারটাও বেশ ঠান্ডা এবং ভালো লাগতেছে। আমি তো পরে নিছি, আমার জ্যাকেট পরে নিছি, পরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবং আমার কাছে কেন জানি মানে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। আমি আসলে চাচ্ছিলামই ওই যে সেমিটারির কথা বলছে ওখানে যেতে, যেহেতু সে বলছে সামনে সেমিটারি আছে। আসলেই আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে ওইখানে একটা সেমিটারি, এবং সেমিটারিটা আসলে কিন্তু সুন্দর। আসলে নাদিম, তুমি কি উপর থেকে যে বলছো যে সেমিটারি অংশ দেখছো, তুমি কি ওখানে মানে গেছিলা বা ভালো মতো খেয়াল করছো? তো নাদিম তখন বললো যে না, আমি তো আসলে ভালো মতো খেয়াল করিনি, বাট দেখে মনে হয়েছে যে বেশ অন্যরকম দেখতে, মানে ক্লাসিক একটা চেহারা। তো যাই হোক, রবার্ট তারপর বললো যে আমি হেঁটে হেঁটে গেলাম। তো যেতে যেতে আমি আসলেই ওইটার একদম কাছে চলে আসলাম, এবং সেমেট্রি যে গেট দেখে আমার কাছে মানে অন্যরকম লাগতেছিল, মানে ছোটবেলার ফ্যান্টাসি কাজ করতেছিল, যে বিভিন্ন রকমের স্পুকি স্টোরি পড়তাম, সেরকমই লাগতেছিল। অ্যান্ড আমি খুবই মানে আনন্দ পাচ্ছিলাম দেখে, কুয়াশা ভেসে বেড়াইতেছে এরকম। আর এখন তো আসলে আমি ওরকম ভয় পাই না। তো যাই হোক, আমি কি করলাম, আমার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি চাপলো যে আমি সেমেট্রির ভিতরে ঢুকে দেখবো কি অবস্থা। একটা জায়গায় আসছি, এবং এরকম অ্যাডভেঞ্চারাস জায়গা, আবার মনে মনে ফিল করতেছিলাম যে ছোটবেলার বন্ধুরা যদি থাকতো দু একজন, তাহলে আরো ভালো লাগতো। এগুলো ভাবতে ভাবতে আমি সেমেট্রির গেটের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে গেটটা কিন্তু অ্যাকচুয়ালি লক করা না, ওইটার মধ্যে একটা পকেট গেট আছে, পকেট গেটটা জাস্ট মানে এরকম ওখানকার যে হুড়কো লাগায় রাখছে। তো ওইটা খুলে আমি আস্তে করে ঢুকে গেলাম, গেটের মধ্যে হালকা একটা শব্দ হলো, ক্যাচ। আমি মানে একটু পকেট গেট তো, মানে এইভাবে ঢুকতে হয়েছে পা উঁচু করে ঢুকলাম। ঢোকার পর নিজের কাছে জানি কেমন লাগা শুরু করলো। কারণ কি জানো? কারণ হচ্ছে কেমন স্যাঁতস্যাঁতে একটা আবহ এটার ভিতরে, পেভিং করা রাস্তা, আর দুই পাশে গাছের পাতা দিয়ে ছেয়ে ফেলছে এই জায়গাটা, মানে যেখানে আমি ঢুকলাম ওই জায়গাটা মনে হচ্ছে যে পাতা দিয়ে একদম ছেয়ে গেছে চারিপাশ, একটা বড় একটা শেডের মতো, একটা কাইন্ড অফ লাইক এ টানেল, পাতার টানেল। আর সামনে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে ফাঁকা জায়গাটায়, কুয়াশা হয়ে গেছে, প্রায় আমার হাঁটু সমান কুয়াশা হবে, ওখানে চাঁদের আলো পড়ে কুয়াশাগুলো জ্বলতেছে, এবং দূরে সেই যে ক্রস এবং ক্রিপ্টগুলা একেবারে ওখানে দাঁড়ায় আছে। তো বেশ লাগলো। তো আমি হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম। আসলে আমি কিন্তু ভৌতিক চিন্তা করতেছি না ওরকম, আমার কাছে অ্যাডভেঞ্চারাস লাগতেছে, আর ছোটবেলার সেই থ্রিল মনে পড়তেছে যে কত রকমের কিছু দেখতাম। তো এইখান দিয়ে আমি একবার মানে পেছন ফিরে তাকালাম, মানে ঢোকার পরে যে দেখলাম যে দূর থেকে ম্যানশনটা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, ম্যানশন দেখা যাচ্ছে। ম্যানশনটাকেও ভৌতিক লাগতেছে এখান থেকে, মানে একেবারে অন্যরকম, মনে হয় যে থ্রিলার মুভিতে দেখলে যেরকম লাগে সেরকম। আমার উপর যেন নেশা ভর করলো। আমি চিন্তা করলাম যে আজকে এই সেমিটারিটা আমি এক্সপ্লোর করব। আমি হাঁটা শুরু করলাম, ওখানে যে পেভিং করা রাস্তা আছে ওইটা দিয়ে হাঁটতেছি, আর দেখতেছি ডানে বামে ক্রস, টুমস্টোন, আবার কতগুলো ক্রিপ্ট দেখতেছি। আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট ওই ক্রিপ্টগুলোর কাছে যাব, যে দেখবো কিরকম কি, মানে এখানে এই একই ফ্যামিলির ট্রি কারা আছে এখানে, আর মানে কি অবস্থা ভিতরে। মানে আমার গাটা কেমন যেন লাগতেছে, মানে বেশ ভালো লাগতো আমার কাছে এই ধরনের ব্যাপারগুলো, থ্রিলিং ব্যাপারগুলো। এরকম জায়গা তো অনেকদিন পাই নাই। ছোটবেলায় বন্ধুদের সাথে ঘুরছি এরকম, কিন্তু আমি কিন্তু সেমিট্রিতে গেছি ছোটবেলায় এরকম ঘুরতে। যাই হোক,
তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেছি কুয়াশা ছেয়ে আছে অনেকটা। তো এরকম হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনে চলে যাওয়ার পর দেখলাম যে হাতের ডান দিকে একটা গাছের কোনো পাতা নাই, একদম মরা, মানে ওইটা হচ্ছে মরা গাছই মনে হচ্ছে। এটা মনে হয় মোস্ট প্রবাবলি যখন মানে সিজন থাকে ওই সময় এটা মরা, পাতা টাতা একদম নাই, মানে মরে গেছে মনে হচ্ছে ডালপালা। ওইটার পাশে একটা ক্রিপ্ট, এবং ক্রিপ্টটা বেশ কেমন জানি মানে একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, অন্যগুলোর সাথে মিল নাই, এবং বেশ পিলারগুলা উঁচা উঁচা আর বেশ উঁচু। তো আমি চিন্তা করলাম ওইটার সামনে আগে যাই, এটা তাদের ফ্যামিলির কোনো ইম্পর্টেন্ট মানুষের হবে হয়তো। যাই হোক, হাঁটতে হাঁটতে গেলাম, ওটার কাছে চলে আসলাম। কাছে আসার পরে জানি কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছে কি ক্রিপ্টটা অ্যালাইভ, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি ওইটার পাশে গেলাম, গিয়ে দেখলাম ওই ক্রিপ্টে ঢোকার যে দরজাটা সেটা কিন্তু মানে কোনো মানে না, মানে সলিড কোনো ডোর না, এটা হচ্ছে একটা লোহার দিয়ে মানে যে দিয়ে বানানো আর কি, গ্রিলের মতো দিয়ে তৈরি করা একটা দরজা, এবং এই দরজার মধ্যে শুধু একটা হুড়কো লাগানো আর কিছু না। তো কেমন যেন একটা ভয় লাগলো, আমার সারা শরীরের মধ্যে একটা মানে একটা শিহরণ নেমে গেল। কিন্তু তারপরও চিন্তা করতেছি আমি ভিতরে দেখবো। এখন আমার কাছে কিন্তু কোনো আলো নাই যে আমি দেখবো, হ্যাঁ আমার কাছে একটা লাইটার আছে, লাইটার জ্বালাইতে পারি আমি। তো এই চিন্তা করে আমি আস্তে করে হুড়কোটা সরাই আমি দরজাটা খুললাম, জাস্ট দেখার ইচ্ছা, মানে ওই যে মনের মধ্যে ছোটবেলার মতো টিনেজ বয়সের মতো একটা নেশা জেগে উঠছে ওরকম। তো হাঁটতে হাঁটতে আমি ভিতরে ঢুকে গেলাম, অন্ধকার, জমাট বাঁধা কেমন জানি একটা পরিবেশ ভিতরে। এটা আসলে তুমি জানো, যদি এরকম ঢুকে থাকো কখনো নাদিম, তাহলে তুমি বুঝবা যে এটা কেমন লাগে। তো নাদিম তো শুনতেছে মানে চুপচাপ, সে মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে ঘটনা। তো রবার্ট বলতেছে যে এরকম জমাট বাঁধা একটা পরিবেশ ভিতরে এবং অন্ধকার, সামনে বুঝতে পারতেছি যে এখানে একটা এরকম বড় একটা ক্যাসকেটের মতো রাখা, মানে কংক্রিটের ক্যাসকেট বা পাথরের তৈরি করা। তো আমি আমার পকেট থেকে হাতায় আমার জিপো লাইটার বের করলাম, করে জ্বালালাম। মানে প্রথমবার কিন্তু জ্বললো না জিপো, এটা খুব অবাক কাণ্ড, এরকম জ্বলে না, মানে এরকম হয় না সাধারণত, জ্বলে উঠে কিন্তু প্রত্যেকবারই। এবার প্রথমবার জ্বললো না, দ্বিতীয়বার যখন করলাম জ্বলে উঠলো। জ্বলে উঠে মধ্যে দেখতেছি যে পাশের দেয়ালগুলা একেবারেই অন্যরকম, মানে কেমন জানি মানে ফ্লোরাল যে প্রেজেন্টেশনটা দিছে সেটা খুব স্বাভাবিক ফ্লোরাল প্রেজেন্টেশন না, এবং এটা মনে হয় না যে আমাদের দেশের প্রচলিত কোনো প্রেজেন্টেশন, এটা একটু ডিফারেন্ট মনে হইতেছে। এবং এক পাশে দেখলাম মানে এই দেয়ালের এক পাশে কিছু মানে আঁকা, মানে ছবি আঁকা, অনেকটা যেমন হাইরোগ্লিফিক্স থাকে মিশরে সেরকম, কিন্তু পাথরের উপর খোদাই করে করে ছবি আঁকা, এবং ছবির ক্যারেক্টারগুলা আসলে আমাদের এখানকার মানুষের সাথে মিল লাগে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইস্টার্ন এই ছবিগুলা। তো যাই হোক, আমি ওই ক্যাসকেটের উপর দিকটা তাকাইলাম, ক্যাসকেটের যে ইটা কংক্রিটের করা, খুব অবাক হয়ে গেলাম যে মানে যেই মুখটা আঁকা আছে এটা দেখেও মনে হচ্ছে একটা নারীর মুখ খোদাই করে দেয়া, মানে একদম খুব সুন্দর করে করছে যে করছে কাজটা। অ্যাকচুয়ালি শুধু মুখ না, মানে নারীটাকেই খোদাই করে মানে বানানো ওইটা পাথরের উপরে, মনে হচ্ছে মানে খুব আর্টিস্টিক ভাবে যে এই নারীটা এই ক্যাসকেটের ভেতরে বা সার্কোফাগাসের ভেতরে সে ঢুকে যাচ্ছে বা শুয়ে আছে অর্ধেক ভেতরে, আর অর্ধেকটা তার ভেসে উঠছে এই এই লিডের উপরে এরকম, এবং ডার্ক স্টোন দিয়ে করা, ডার্ক স্টোন মানে। এবং এই যে নারীর যে আঁকা হয়েছে এখানে, এনগ্রেভ করা হয়েছে, এটা কিন্তু মনে হচ্ছে না আমাদের ওয়েস্টার্ন কোনো নারী, ইস্টার্ন কোনো নারী, এবং তার যে ড্রেসের অংশ আঁকা সেগুলো মনে হচ্ছে ইস্টার্ন ড্রেস। তো যাই হোক, এর মাঝে আমার লাইটার গরম হয়ে গেছে, হাতে ছ্যাঁকা লাগাতে আমি তাড়াতাড়ি লাইটার অফ করে দিলাম, এবং দেখলাম গরম হয়ে গেছে আমার লাইটার, আমি ওটা পকেটে রাখতে পারবো না, এখন হাতে নিয়ে যেতে হবে। আমি চিন্তা করলাম থাক, মানে গাটা কেমন শিরশির করতেছে, কেমন ভয় ভয় লাগতেছে এখানে, মানে এখানে থাকা ঠিক না, আমি চলে যাই। তো আমি ওখান থেকে বেরোইতে গেলাম, হেঁটে সামনে বেরোতে গেছি ওই যে দরজাটা দিয়ে। ওইখানে আমার কাছে মনে হলো যে কে জানি মানে হাঁটা চলা করতেছে, মানে হেঁটে ওদিক দিয়ে গেল ওই পাশ থেকে। আমার কাছে বেশ ভয় লাগলো যে রাতের বেলা কে এখানে হেঁটে গেল। মানে এই জিনিসটা কিন্তু আসলে যতই আমরা থ্রিল ফিল করি বা যাই ফিল করি, এরকম নির্জন একটা পুরনো সেমিটারিতে মানে কেউ হাঁটতে থাকলে রাতের বেলা সেখানে যদি মনে হয় কেউ আরেকজন আছে, তা কিন্তু ভয়ই লাগবে। তো আমি তাড়াতাড়ি মানে ওইখান থেকে মানে কোনো মতে ওই গেটটাকে টেনে দিয়ে ওখানে জাস্ট হুড়কোটা আবার দিয়ে হেঁটে বের হয়ে গেলাম। আমার এখন শীত লাগা শুরু করছে, কাঁপুনি লাগতেছে কেমন জানি। আমি তাড়াতাড়ি আমার জ্যাকেটটাকে আরো সামনে টেনে নিয়ে হেঁটে চিন্তা করতেছি এখন বেরিয়ে যাবো, আমার আর দরকার নাই বেশি দেখার। তো হঠাৎ করে আমি পেছনে মনে হলো একটা শব্দ পেলাম, শব্দটা অনেকটা পাথরের মধ্যে যদি কেউ কিছু ঘষে নেয় এরকম। তা আমি ফট করে তাকাইছি, মানে অটোমেটিকলি আমার চোখ গেছে। তা আমি তাকাই দেখতেছি ওইখানে
একটা মহিলার অবয়ব, এবং মহিলা বুঝতে পারতেছি কারণ হচ্ছে যে নারীদের যেরকম হয় সেরকমই, মানে নারীদের একটা মানে অবয়ব যেরকম হয় সেরকম, কিন্তু সে মনে হচ্ছে একটা কাপড় দিয়ে ঢাকা, মানে অনেকটা ওই যে আরব দেশে বা ইস্টার্ন কান্ট্রিতে যেমন রোপ পরে মহিলারা ওরকম করা, এবং মাথার মধ্যে মনে বড় একটা ঘোমটা টানা, এবং সে হেঁটে হেঁটে আসতেছে এবং তার হাতটা এরকম বাড়ায় যে এখানে অন্য একটা ইসের উপরে মানে টুমস্টোন উপর হাত দিছে, তার হাতের ঘষাতে হয়তো তার নখের সাথে পাথরের ঘষাতে এই শব্দটা হয়েছে, কারণ অনেক বেশি নিস্তব্ধ জায়গাটা, শুধু পোকার কিছু শব্দ আছে, এবং সেটা হেঁটে আমার দিকে আসতেছে। আমার আর তখন কোনো মানে একদমই সাহস ছিল না নাদিম, আমি ছেড়ে দৌড় দিছি ওখান থেকে, এবং মানে শুধু আমার জুতার শব্দ হইতেছে মাটিতে, মানে ঠাক 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 করে পড়তেছে জুতার শব্দ। আমি দৌড় দিয়ে বেরোচ্ছি, আর আমি হঠাৎ করে পিছন ফিরে তাকায় দেখতেছি কেউ আছে কিনা, দেখলাম যে না, কেউ নাই। তা আমি একেবারে সেই ইসে চলে আসলাম, মানে সেমিট্রিজে ঢোকার যে রাস্তা রয়েছে বললাম গাছের পাতা দিয়ে ঢাকা, ওখানে চলে আসলাম। তো ওখানে এসে আমি মানে চিন্তা করতেছি যে মানে একবার পিছন ফিরে তাকাই কেউ আসতেছে কিনা। তো পিছন ফিরে তাকালাম, তখন দেখলাম একটা কালো কুচকুচে কুকুর দাঁড়ায় আছে, এবং কুকুরটা বেশ বড়, মানে স্বাভাবিক সাইজের না। এখন আমি জানি আমাদের এখানে মানে আমাদের এই অঞ্চলটাতে কিন্তু ওয়াইল্ড ডগ নাই, মানে এই ফরেস্ট এলাকাতে বা এই উডসের মধ্যে ওয়াইল্ড কোনো ডগ নাই। এই কুকুর কার? এটা কি এখানকার মানে গার্ড দেয় এরকম কোনো কুকুর? এরকম যদি হয় তাহলে তারা বলবে কুকুর আছে, সেটা তো বলে নাই। এবং দেখলাম কুকুরটা বেশ ফেরোসাস ভাবে মুখ হা করলো এবং গড়গড় করে শব্দ বের করলো মুখ থেকে। ও যে হা করছে ওর দাঁত দেখতে পাচ্ছি আমি। আমি আসলে আর কোনো চিন্তা না করে আবার একটা ছুট লাগালাম ওখান থেকে খুব ফাস্ট। মানে আমার তখন কথা হলো যে এখানে পালাতে হবে, কারণ ওই কুকুর কিন্তু দৌড়ায় ধরতে পারলে আমি শেষ। আমি উড়ে এসে ওই দরজার উপর পড়লাম, ওদের যে মূল যে এটার যে দরজাটা, মানে ট্রাং করে শব্দ হইলো আমার এখানে আমার ধরার দরজা কোনো মতে খুলে ওই পাশে এসে আমি তাড়াতাড়ি করে আবার হুড়কোটা মারলাম। এখানে হুড়কো মেরে আমি তাকায় দেখতেছি ভেতর দিকে কিচ্ছু নাই, কুকুরটাকে দেখছি কুকুরটা নাই। আমি তারপরও থামলাম না, আমি দৌড়ানো শুরু করলাম। তো দৌড়ায় যাচ্ছি, আমি যখন নাকি ওই মেনশনের কাছে চলে আসছি তখন মনের মধ্যে একটা সাহস ফিরল, মনে হলো যে কোন একটা মানে বিপদ থেকে বেঁচে আসছি। তো আমি তো একদম এত মানে দৌড়াইছি যে আমি ঘেমে নিয়ে গেছি। তো আমি এসে ওখানে দেখলাম যে ওখানে যে সার্ভিস পার্সন আছে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে একদম। তো সে আমার দেখে বললো যে হোয়াট হ্যাপেন্ড টু ইউ, মানে এখানে তুমি দৌড়ায় কোত্থেকে আসতেছো? তাই আমি বললাম যে আমি রাস্তার মধ্যে যে একটা কুকুরের দেখা পাইছে, কুকুর আমাকে এখানে ধাওয়া করছিল। সে বলছে, লোকটা মানে চোখ টোক একদম অন্যরকম হয়ে গেছে, বলছে কুকুর দেখছো, কুকুর ধাওয়া দিছে। স্যার তুমি কত দূর গেছিলে এখান থেকে? তাই আমি বললাম যে আমি হাঁটতে হাঁটতে সেমিটারি। তখন বলতেছে তোমাকে কি কেউ বলে নাই ওখানে না যেতে? তো বলে হ্যাঁ, তোমার আগে একজন ছিল, সে বলছে আমাকে দূরে যেতে না, বাট তোমার কথা শুনতে তো আমি ওইভাবে বাউন্ড না, এইখানে তো আমাকে ওরকম ভাবে কেউ গার্ড করে রাখতেছে না, আমি এখানে গেস্ট হিসেবে আসছি কাজের। তো বলছে না স্যার, এখানকার কিছু ম্যানার আছে সেগুলো মেনটেন করতে হয়। আমি তখন তাকে বলছি যে ইউ ডোন্ট টিচ মি ম্যানার। এই বলে আমি হেঁটে চলে গেছি, সোজা চলে গেলাম আমার রুমে। তো যে রুমটা আমাকে দেওয়া হয়েছিল সেই রুমটাতে আমি ঢুকলাম, ঢুকে তাড়াতাড়ি আমার মতো মানে চেঞ্জ করে আমি শাওয়ার নিয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আমার একদম মানে অন্যরকম লাগতেছিল। তো যাই হোক, শাওয়ারটা নিয়ে আমি আসছি, এসে রুমের মধ্যে আমি চিন্তা করলাম যে না, এই জায়গাটা সুবিধার না, আমি ওই রুমের মানে তুমি যেরকম একটা রুমে ছিল বারান্দাওয়ালা, এই রুমের কিন্তু বারান্দা আছে, বাট এই রুমের বারান্দাটা কিন্তু এই পাশে, তুমি তো হয়তো ওই সামনের দিকে ছিলে, এখানে আমাকে ওই পাশে ছিল, ওই জায়গাটা আরো ডার্ক অন্যরকম। তো আমি ওই বারান্দার ওখানে জাস্ট ওই কার্টেন সরা একবার দেখলাম, দেখতেছি যে ওইখানকার গাছপালাগুলো একদম ন্যাড়া এবং অন্যরকম, মানে ভয় লাগে দেখলে। আমি তাড়াতাড়ি মানে আমার একটা ভয় কাজ করতেছে ওই বাসা সম্বন্ধে। তো আমি তাড়াতাড়ি পর্দা আবার টেনে শুয়ে পড়লাম, আমার ওই বেড সাইড ল্যাম্প নিভাইলাম না, আমি ঘুমাই গেছি। আমি হঠাৎ করে গড় শব্দে আমার ঘুম ভাঙছে, মনে হচ্ছে গড় করে কেউ মানে শব্দ করতেছে। আমি ফট করে উঠে দেখছি যে আমার বিছানার পায়ের কাছে একটা কুকুর বসা, বুঝতে পারতেছি আমি বেড সাইডের ল্যাম্প নিভানো, কুকুর বসা যে ওটা চোখের আলোতেই বুঝতে পারতেছি যে এটা একটা কুকুর, এবং সে যেভাবে গড় করতেছে মানে তোমার কলিজা একদম উড়ে যাবে এরকম ওখানে গড় করতেছে। আর তার পেছনে আমি শব্দ পেলাম, কেউ একজন কিছু বলতেছে ফিস করে, এবং তাকায় দেখলাম যে একটা মহিলার অবয়ব হবে, সেটা ওই কাউচ ছিল যে কাউচের কাছে দাঁড়ানো,
এবং রুমের মধ্যে যে হালকা আলো আধারি, ওই যে কার্টেনের ফাঁক যাচ্ছে, কার্টেন যখন আমি খুলছিলাম কার্টেনে হালকা ফাঁক রয়ে গেছে, ওখান থেকে আর একটু চাঁদের আলো আসতেছে। এটাতে আমি বুঝতেছি যে একটা মহিলার অবয়ব দাঁড়ায় আছে, মহিলাটা পুরো ভেইলে ঢাকা। তো আমি আসলে তখন হিতহিত জ্ঞান শূন্য চিৎকার করা শুরু করছি, মানে আমার মানে টু দ্য টপ অফ মাই লাংস, আমি যত জোরে পারছি মানে আমি চিৎকার করছি, মানে একদম পুরা কোনো কথা নাই, চিৎকার করতেছি। তো আমার চিৎকারের ফলে অনেকক্ষণ পরে দেখলাম যে আমার দরজার মধ্যে দুধদাড় করে শব্দ হচ্ছে, কিন্তু সার্ভিস পার্সনরা আসছে। তো এসে তারা যখন নাকি দরজাটা মানে তারা খুলে ফেলবে, ওইখানে তাদের কাছে এক্সট্রা চাবি আছে, এই সময় আমি লাফ দিয়ে উঠে যে দরজাটা খুললাম অন্ধকারের মধ্যে। দরজা খোলার সাথে সাথে রুমের যে ল্যাম্প আছে জ্বলে উঠলো, আমার বেড সাইড ল্যাম্প। তারা ঢুকলো, দুইজন ঢুকে বললো যে স্যার আর ইউ অল রাইট, মানে এইভাবে চিৎকার করতেছেন কেন? তখন আমি বললাম যে আই জাস্ট সো আ ডগ, এরকম একটা ডগ আমার রুমে সেরকম করছে আর এই ব্যাপার। তো তারা জাস্ট মুখ চাওয়াচাই করলো, আর কিছু বললো না আমাকে। তো বললো যে আপনি কি ঠিক আছেন? তখন আমি বললাম যে তোমরা চেক করো এখানে কুকুর কোথায় আছে। তো ওরা দুইজনই গেলো, চেক করলো, আমার বাথরুম চেক করলো, বারান্দা চেক করলো, কোথাও কোনো কুকুর তো মানে ধারে গেছে। এবং তারা বলতেছে ইউ প্রবলি হ্যাড এ নাইটমেয়ার, তারা বলতেছে যে দুঃস্বপ্ন দেখছি আমি। তো আমি মানে এটা মানে বিশ্বাস করতে পারি না, কারণ এই কুকুরটা আমি দেখে আসছি একটু আগে সিমিটারিতে, এবং এখানে ছিল কিভাবে কি। তো যাই হোক, ওরা দুইজন চেক টেক করে বললো যে স্যার এরকমই করো না, তুমি থাক, অসুবিধা নেই। আর আমাদের একজন এখানে ডিউটিতে আছে, ঘোরাফেরা করতেছে, কোনো দরকার হলে জাস্ট তোমার ইন্টারকমে এখানে কল দিও, অথবা দরজা খুলে যদি এখানে এসে মানে ইজ এনিবডি দেয়ার বললে আমরা চলে আসবো এখানে। তো যাই হোক, ওরা চলে গেল। আমি তো ভয়ে কাঁপতেছি, লাইট জ্বলতেছে রুমে, তো মানে খুব অন্যরকম একটা অবস্থা, আমার প্রচন্ড ভয় লাগতেছে। আমি চিন্তা করলাম আর ঘুমাবো না। আমি উঠে বসলাম, উঠে ওদের ওই ইন্টারকমে কল দিয়ে বললাম একটা কফি দিতে। তো একটু পরে কফি নিয়ে আসলো একজন। তো যে কফি নিয়ে আসছে সে আমাকে বলতেছে যে তুমি নাকি ভয় পাইছো। যে নিয়ে আসে তিনি একজন বয়স্ক লোক, তো তিনি বলতো তুমি নাকি ভয় পাইছো। আমি বললাম যে হ্যাঁ, এরকম ব্যাপার। তো সে তখন বললো যে আমি তোমারে বলবো যে এখানে ঘটনা কি, বাট ইউ হ্যাভ টু প্রমিস মি যে তুমি কারো কাছে বলবা না। তো আমি বললাম যে না, আমি বলবো না। তখন সে আমাকে বললো যে ঘটনাটা, যে আমাদের যে এখানকার যে মূল ওনার ছিল আগে, মানে এই ম্যানশনের যে মূল মালিক, মানে এখনকার যে মালিকের গ্রেট গ্র্যান্ডফাদার, সে তখন ইন্ডিয়াতে গেছিল ব্যবসার কাজে। তো তিনি ওখানে তার কাজকর্ম করছিলেন। তো একদিন তিনি একটা পার্টিতে অ্যাটেন্ড করেন, তাদের ওখানে একটা পার্টি হয়, সরকারি পার্টি ছিল। তো সেই পার্টি শেষে তিনি ব্যাক করতেছেন তার রেস্ট হাউসে। তো রাতের বেলা, গভীর রাতে, তো তিনি তার ঘোড়ার গাড়িতে উঠে দেখেন যে ওখানে একটা কেওয়াজ হচ্ছে। কি কেওয়াজ? তো সেখানে তিনি তাকাইলেন, তার ঘোড়ার গাড়িকে স্লো করতে বললেন, বলে তিনি তাকায় দেখলেন যে কিছু মানুষ এরকম একটা মেয়েকে বেঁধে নিয়ে যাচ্ছে, তাদের হাতে মশাল, এবং তারা কোথাও নিয়ে যাচ্ছে তাকে। তো তিনি জিজ্ঞেস করলেন, তার যে গাড়োয়ান তাকে জিজ্ঞেস করলেন যে এরা কই নিয়ে যাচ্ছে। বলছে এটা হচ্ছে ডাইন, তাকে ধরছে, তাকে করবে, তারা মানে ক্ষতি করবে আর কি, তাকে শেষ করে দিবে। তো তখন সেই যে আমাদের পুরনো যে ছিলেন, যে এই ফ্যামিলির যিনি ছিলেন গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি তখন সেখানে বলেন যে না, এটা বাধা দিতে হবে। তো তিনি তার সাথে গার্ড ছিলেন, তাদেরকে বললেন যে এদেরকে বাধা দাও। তো তারা গিয়ে ওখানে বাধা দেয়, এবং এটা নিয়ে বিশাল ওখানে সমস্যা হয়, ঝগড়াঝাটি, এটা সেটা। তো তিনি বলেন যে এটা কখনোই হতে পারে না, এটা হলে কিন্তু সমস্যা হবে, আমি এগুলা কমপ্লেন করবো। আর তখন তো কলোনিয়াল শাসন, সমস্যা হবে। তো ওইখানকার মানুষজন একটু ভয় পেল তার এই শাসনতে, এবং তার সোলজাররা এখানেই করলো। তো বিশাল একটা মানে ঝামেলা করে তারা তিনি বললেন যে এই মহিলার নামে যেটা কোনো এলিগেশন থাকে সেটা তোমরা এসে যা করবা, এবং সেটা তখন ব্যবস্থা হয়, বাট একে তোমরা কোনো ক্ষতি করতে পারবা না, এইভাবে এটা সম্ভব না। তো তিনি সেই মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করেন। সে মেয়ে ছিল খুবই সুন্দরী। তো তিনি তাকে সাথে করে নিয়ে আসেন ওইখানে তার রেস্ট হাউসে এবং থাকতে দেন। এবং দেখা যায় পরদিনও তিনি সেই মেয়েকে ওখানে দেখেন, এবং মেয়েটা তার সাথে কথাবার্তা বলেন খুব সাবলীল ভাবে, এবং তিনি বেশ পছন্দ করেন তাকে। মেয়েটা খুব চটপটে, অনেক কিছু পারে, এবং সে ইংরেজিও জানতো কিছু। যাই হোক, তিনি কথা বলতে বলতে মেয়েটার প্রতি তার একটা আসলে চলে আসে, ভালোবাসা চলে আসে, এবং তিনি ওই মেয়েটাকে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসেন, তিনি ইংল্যান্ডে নিয়ে আসেন। কিন্তু তাকে কিন্তু বলছিল ওখানকার মানুষজন, প্রায় অনেকে দেখা করে বলছিল যে আপনি কিন্তু ভালো করলেন না এই কাজটা, সে কিন্তু একটা ডাইন, এবং তাদের ভাষায় অনেকে বলতে চুড়েল, হ্যাঁ, সে সমস্যা করতো। যাই হোক, সেই যে গ্রেট গ্র্যান্ডফাদার যিনি ছিলেন তিনি নিয়ে আসেন তাকে, এবং এনে তাকে তিনি এই তার যে এখানকার যে মেনশন বা তার ওখানে রাখেন, এবং তাকে তিনি বিয়েও করেন। তো যাই হোক, তারা এরকম চলতো, মানে খুব সুন্দরভাবেই তাদের জীবনযাপন চলতো। তো একবার তিনি এরকম ফাইন্ড আউট করেন যে এই মেয়েটা আসলেই উইচক্রাফট করে।
তো উইচক্রাফট করে তিনি যখন মানে তাকে দেখেন যে এরকম উইচক্রাফট করে, তিনি তখন তাকে বলে যে তোমাকে তো আমি কিছু করবো না, তুমি চলে যাবো, আমার এখান থেকে আর থাকবা না। অ্যাকচুয়ালি তোমাকে আমি আবার ইন্ডিয়া পাঠিয়ে দিব, কারণ তোমাকে আমার এখানে রাখা সম্ভব না, তোমার এখানে কেউ নাই, সুতরাং তোমাকে আমার এখানেও ছাড়া সম্ভব না, আর আমি তোমার এগুলো মেনে নিতে পারবো না। তুমি যদি আমার কাছে এখানে সবকিছু ক্ষমা চেয়ে বলো যে এই জিনিস আর করবো না, তাহলে তোমার সাথে আমি কথা বলতে পারি, এছাড়া আর বলবো না। তো যাই হোক, তিনি এরকম রাগারাগি করে চলে যায়। তো যাই হোক, পরদিন তিনি ওই দিন রাগ করে তিনি আরো ওই ইসের কাছেই যান না, সেই যে তার স্ত্রী বিয়ে করছিলেন যে তার কাছেই যান না। তো পরদিন তিনি দেখেন সকালবেলা থেকে তার স্ত্রীকে আর পান না তিনি। তো তিনি একটু মানে অবাক হন যে কই গেছে, এখানে তো তার কোনো যাওয়ার জায়গা নেই। তো সে জানতো যে এখানে তারা যেখানে থাকতো এই মেনশনটা না, কিন্তু এখান থেকে আরো ওয়েস্টে গেলে এই যে মালিকের মানে এই ফ্যামিলির আরো একটা বড় মেনশন আছে। ওই মেনশনটা এখন একদম খালি থাকে, ওটা পাহাড়ের উপরে, এবং ওইটাতে জাস্ট মেইনটেইন করে রাখে। ওইটা কিন্তু বেশ হন্টেড, মানুষ ভয় পায় এখানে গেলে। যাই হোক, ওই মেনশনটায় তারা থাকতো। তো সকালবেলা তিনি যখন পান না, তিনি একটু চিন্তিত হলেন কই গেছে। তো তিনি নিজের মতো বসলেন, ওখানে বসে তিনি কফি খাচ্ছেন এবং তিনি নিজের মতো চিন্তা ভাবনা করতেছেন যে তার এগুলা কি হলো। মানে তিনি কিন্তু ওই মেয়েকে খুব ভালোবেসে ফেলছিলেন। এর মধ্যে তার ওখানকার দু একজন কর্মচারী ছুটে আসলো, এসে বলল যে আপনি আসেন, তাড়াতাড়ি দেখে যান। তিনি তাদের বললেন যে কি ব্যাপার, তোমরা এত ব্যতিব্যস্ত কেন, কি হয়েছে? তো তারা জাস্ট মাথা নিচু করে বলছে আপনি আসেন। তো তখন উনি বেরোলেন এখান থেকে, এবং বের হয়ে তিনি তাদের সাথে গেলেন। তো গিয়ে দেখলেন যে সেই যে পাহাড়ের একটা অংশ ছিল উঁচু, তার থেকে নিচে অংশটা বেশ নিচু। তো ওই কোনা একেবারে যে তারা নিয়ে গেল তাকে, যে দেখলেন যে উপর থেকে দেখা যাচ্ছে যে তার যে স্ত্রী, সেই যে ভারতীয় নারীকে তিনি বিয়ে করছেন, সে নিচে পড়ে আছে, এই উঁচা থেকে একদম নিচে পড়ে আছে, মানে বেশ বাজে অবস্থা। এবং তার যে কুকুর ছিল, তাদের একটা কুকুর ছিল বাসায়, সেই কুকুরটাও পড়ে আছে ওখানে। খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার, এই উপর থেকে কুকুরটাও পড়ছে এবং সেও পড়ছে, খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো তিনি ওইখানে ভেঙে পড়েন। যাই হোক, তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন অনেকদিন। তো তারপরে তিনি সেই মানে তার স্ত্রীর কবরের ব্যবস্থা করেন। তো এখানে তিনি ক্রিপ্ট করেন, এবং এখানকার যে পুরনো তাদের ফ্যামিলি সেমিটারি আছে সেখানেই তাকে করা হয়, সমাহিত করা হয়। তো সমস্যা যেটা হয় যে ওনার এই মেনশনেও কিন্তু তারা আসতেন, প্রায় আসতেন, এটাও কিন্তু অনেক পুরনো মেনশন, এখানেও আসতেন। তো এই মেনশন বা ওই মেনশন পুরো জায়গা প্লাস সেমিটারি বা পুরো এলাকাতে নাকি ওই যে রানীকে প্রায় দেখা যায়, এবং মানুষজন ভয় পায়। হ্যাঁ, মানুষজন ভয় পায়। এরকম অনেকেই আমাদের এখানকার যারা কর্মচারী ছিল তারা দেখছে যে ওই যে তার যে সেমিটারি কাছে সে ফ্লোট করতেছে, লেভিটেট করতেছে উপরে, এবং এরকম এক নারী এরকম লেভিটেট করতেছে। খুবই ভয়ের ব্যাপার এইটা। মানে ভারতবর্ষে এদেরকে চুড়েল বলা হয়। তো অনেকেই বলে যে ওই নারী আসলে চুড়েল ছিল, ওনার স্ত্রী চুড়েল ছিল। তিনি ভারত থেকে যে নিয়ে আসছিলেন যাকে, সে আসলে ওইখানে তারা তো নিয়েই যাচ্ছিল তাকে শাস্তি দিতে। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলা শুনে আমি বেশ ভয় পাই। আর আমি আসলে নাদিম এত সাহসী মানুষ না। তো ওই লোকের সাথে কথা বলে আমি তাকে বলি যে তুমি একটু ওয়েট করো, আমি এখানে মানে লাইট বেরোলে আমি চলে যাবো তাড়াতাড়ি। যাই হোক, ওই লোক আমার সাথে আরো অনেকক্ষণ এমনি গল্প করার পর আমি ভোরবেলা ওখান থেকে বের হয়ে চলে আসি। তো এই ছিল আমার ঘটনা ওই অঞ্চলে, ওই সেই মেনশনে। তো তুমি যে যা দেখছো বা যতটুকু দেখছো, কুকুর যেহেতু মিলে যায়, তুমিও কুকুর দেখছো, যেটা মিলে যায়, ওই যে ছায়া যেটা দেখছো তুমি বলছো, আই স্ট্রংলি বিলিভ যে ওইটা ছিল সেই যে ডাইনি, সে হয়তো তোমার পাশে শুয়েছিল ওই দিন। তো নাদিমের সারা শরীরে পুরোপুরি গুজবাম্প হয়ে যায় তখন। সে মানে প্রচন্ড ভয় পায়, দোয়া দরুদ পড়ে ওই সময়। তো নাদিম এই ঘটনাটা শোনার পর তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, এবং সে পরে চিন্তা করছিল যে সে একবার ঘুরতে যাবে ওই জায়গাটায়, সে আবার যাবে এবং কাউকে মানে কিছু না জানিয়েই যাবে, মানে ওখানে গিয়ে হোটেলে থেকে একদিন ওই জায়গাটা ঘুরবে। তো সেটা করা হয়ে ওঠে নাই। তো এই ছিল নাদিম শাফায়াতের কাহিনী। তিনি রবার্ট হার্লিং এর ঘটনা মানে এক্সপিরিয়েন্সটা, তার নিজের কিছু অংশ এবং রবার্ট হার্লিং এর কিছু অংশ শেয়ার করলেন। আমরা চলে যাচ্ছি আজকের শিহরণ জাগানো অজানা ঘটনার গভীরে। আমি রাহুল। আমাদের পূর্বপুরুষ জমিদার ছিলেন। আমি সেই জমিদার বাড়ি ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে। তখন ওখানকার লোকদের আমি বলিনি আমি এদের বংশধর। আমি এদের বলেছিলাম যে আমি একটি ডকুমেন্টারি তৈরি করতে এসেছি। তখন ওনারা আমাকে কিছু কথা বলেন, সেগুলো আমি ওনাদের ভাষ্য মতে
আপনাদের কাছে তুলে ধরছি। সন্ধ্যার পর ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায় গ্রামের লোকজন। বাতাস সেখানে নিঃশব্দ হয়ে যায়, আর মাঝে মাঝে শোনা যায় করুণ এক নারী কণ্ঠ, আমার গয়না ফেরত দাও। সেই বাড়ির ইতিহাস বহু বছরের পুরনো। একসময় জমিদার ভূপাল চন্দ্রের একমাত্র কন্যা মালিনী সেখানে বাস করত। তার সৌন্দর্য ছিল অতুলনীয়, আর গয়নার প্রতি ছিল অসীম ভালোবাসা। কিন্তু এক রাতে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে বাড়ির উঠোনে পাওয়া যায় পোড়া দেহাবশেষ, আর তার গয়নাগুলো অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই বাড়িটির চারপাশে নেমে আসে অশুভ ছায়া। যেই তার গয়নাগুলো খুঁজতে চেয়েছে, সেই রহস্যজনকভাবে উধাও হয়েছে। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত। ছাদ থেকে ঝুলে থাকা লতাপাতা আর ফাটলে জমে থাকা পানির ছিটা বাড়িটিকে আরো ভৌতিক করে তুলেছে। কিছুদিন আগে কয়েকজন লোক আসে এটা ঘুরে দেখবে বলে। একজনের নাম ছিল জাকের। গ্রামের প্রবীণ বৃদ্ধ ইউসুফ আলী তাদের সাবধান করে, ওই বাড়িতে গেলে কেউ ফেরে না, পেতনির ছায়া আছে সেখানে। জাকের এসব কথা উড়িয়ে দেয়, তার বিশ্বাস ভূত প্রেত বলে কিছু নেই। সন্ধ্যা নামতেই তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর নেমে আসে শীতলতা, যেন কিছু অদৃশ্য শক্তি ওদের আগমনের অপেক্ষায় ছিল। জাকেরের সহযোগী হঠাৎ একটি গোপন ঘর খুঁজে পায়। ভেতরে ধুলোর স্তূপের নিচে একটি কাঠের বাক্স পড়ে আছে, যার গায়ে লেখা, যেটি খুলবে তার মৃত্যু অনিবার্য। জাকের বাক্সটি খুলতেই বাতি ধপ করে নিভে যায়। চারপাশে অন্ধকার নেমে আসে, আর শীতল বাতাসের এক প্রবল ঝাপটা ওদের ঘিরে ফেলে। বাক্সের ভেতরে ছিল একজোড়া সোনার কানের দুল, একটি নেকলেস আর একজোড়া চুড়ি। জাকেরের সহযোগী গয়নাগুলো হাতে নিতেই দূর থেকে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ, আমার গয়না ফেরত দাও। আরেকজন আতঙ্কে বাক্সটি হাত থেকে ফেলে দেয়। কিন্তু তখনই তাদের সামনে অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি নারী মূর্তি। তার পোড়া চামড়ার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। তার দৃষ্টি স্থির, আর ফাঁকা চোখের গহ্বরে অন্ধকার নড়ে ওঠে। সে চিৎকার করতে গিয়েও কোনো শব্দ বের করতে পারে না। নন্দিনীর ছায়া এগিয়ে আসে, তার হাত বাড়িয়ে দেয় ইথানের দিকে। মুহূর্তের মধ্যে তার চোখ উল্টে যায়, তার শরীর কাঠের মতো শক্ত হয়ে যায়। আমার গয়না চাই। একজন জাকের আতঙ্কে তাকে ধরে দৌড় দেয়। দরজার দিকে ছুটতে গিয়ে দেখে দরজা আর নেই, সেখানে এখন শুধু এক বিশাল কালো অন্ধকার। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে থাকে, বাতাসে গুনগুন শব্দ শোনা যায়, যেন শত শত আত্মা ওদেরকে সাবধান করছে, পালাও পালাও। জাকের ও তার সহযোগী পরদিন সকালে গ্রামের এক প্রবীণের কাছে যায়। তিনি বলেন, মালিনী ছিল জমিদারের একমাত্র কন্যা। এক রাতে নিজের কাজের লোক শেখর তার গয়না চুরি করে পালানোর চেষ্টা করে, কিন্তু মালিনী দেখে ফেলে। তখন শেখর তাকে হত্যা করে, তারপর তার মৃতদেহ পুড়িয়ে দেয়, যেন কোনো প্রমাণ না থাকে। কিন্তু মৃত্যুর আগে মালিনী প্রতিজ্ঞা করেছিল যে তার গয়না চুরি করবে সে ধ্বংস হয়ে যাবে। জাকের আতঙ্কিত হয়ে বলে, তাহলে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে? বৃদ্ধের কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে, শুধু এক উপায় আছে, গয়নাগুলো তার সমাধির উপর রেখে ক্ষমা চেয়ে নিতে হবে। জাকের ও তার সহযোগী আবার জমিদার বাড়িতে ফিরে যায়। তারা মালিনীর সমাধির খোঁজ করতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হতে থাকে, যেন কিছু ওদের উপস্থিতি টের পেয়েছে। ঠিক তখনই সেই লোককে দেখতে পায় তারা, যে ওখানে গিয়ে নিখোঁজ হয়। কিন্তু সে আর মানুষ নয়, তার চামড়া পচে গেছে, চোখ দুটি ফাঁকা গহ্বরের মতো, আর ঠোঁটের কোণে বিকৃত হাসি, আমাকে সাহায্য করো। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু শরীর অচেনা। মালিনীর ছায়া ধীরে ধীরে তার পেছন থেকে বেরিয়ে আসে। এবার তার রূপ আরো ভয়ঙ্কর। জাকিরের কাপা হাতে গয়নাগুলো সমাধির ওপর রেখে দেয়। আমরা ভুল করেছি, দয়া করে আমাদের ছেড়ে দাও। কয়েক মুহূর্তের জন্য কিছুই ঘটে না। তারপর হঠাৎ করে প্রবল বাতাস বইতে শুরু করে, ঘর কাঁপতে থাকে। মালিনীর ছায়া চিৎকার করে ওঠে, আমি মুক্তি চাই। হঠাৎ সেই বিকৃত দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়া। পেতনি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, তার চোখে জল ঝরতে থাকে। আমাকে অবশেষে মুক্তি দিলে। এক মুহূর্তের মধ্যে সবকিছু শান্ত হয়ে যায়। বাতাস আবার স্বাভাবিক হয়, আর গয়নাগুলো ধুলোয় পরিণত হয়। পরদিন সকালে জাকের ও তার সহযোগী বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই লোক আর জীবিত নেই। গ্রামের লোকেরা বলে, জমিদার বাড়ি এখন আর তেমন ভুতুরে নয়, তবে মাঝে মাঝে রাতের বেলা কেউ যদি কান পেতে শোনে, দূর থেকে আসা এক মৃদু কণ্ঠস্বর শুনতে পাবে, আমার গয়না ফেরত দাও। এই গল্প কি সত্যি, নাকি এটি কেবলই এক শহুরে কিংবদন্তি?
কেউ কি সাহস করবে সেই বাড়িতে প্রবেশ করার? সেই রাতের পর জাকের ও তার সহযোগী গ্রামে কয়েকদিন অবস্থান করলেও তাদের মন থেকে ভয় কাটেনি। সেই লোকের মৃত্যু তাদের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে রইল। কিন্তু তারা জানতো এই ঘটনার শেষ এখানেই হয়নি। জাকের প্রত্নতত্ত্ববিদ ছিলেন, তাই তার কাজ ছিল এসব। কিন্তু এবার তার মনে এক অজানা শঙ্কা ভর করেছে। সেই রাতে মালিনীর আত্মা গয়নার বিনিময়ে মুক্তি পেয়েছে বলে মনে হলেও কিছু যেন এখনো অসম্পূর্ণ থেকে গেছে। এক রাতে জাকের ঘুমের মধ্যে অনুভব করলো যেন কেউ তার নাম ধরে ডাকছে, জাকের, আমাকে সাহায্য করো। জাকের চমকে উঠে দেখে তার ঘরের জানালার কাছে কুয়াশাচ্ছন্ন আঙুলের ছাপ। বাইরে তাকাতে দেখলো জোছনার আলোয় এক বিকৃত ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে হতবাক হয়ে গেল। মালিনী তো মুক্তি পেয়েছে, তাহলে এখন আবার কে? সকালে সে গ্রাম প্রধানের কাছে গেল। বৃদ্ধ ইউসুফ আলী তার কণ্ঠ শুনেই বললেন, তুমি এখনো সেই বাড়ির ছায়া থেকে বের হতে পারোনি, তাই না? জাকের মাথা নাড়িয়ে বলল, কিন্তু আমরা তো মালিনীকে মুক্তি দিয়েছিলাম, তাহলে এখন কেন এসব হচ্ছে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা যা দেখেছ তা পুরুষত্ব নয়। মালিনী অভিশপ্ত ছিল, কিন্তু সে একা ছিল না। তার গয়নার অভিশাপ শুধু তাকে আটকে রাখেনি, বরং অন্য কিছুকেও। জাকের শিউরে উঠল। মানে? বৃদ্ধ আস্তে করে বলল, শেখর। গ্রামের প্রবীণদের মতে জমিদার বাড়ির কাজের লোক শেখর শুধু মালিনীকে হত্যা করেনি, সে তার গয়নার মাধ্যমে কালো জাদুর অভিশাপ ডেকে এনেছিল। সেই রাতেই সে তার নিজের আত্মাকে পেতনির গয়নার সাথে বেঁধে দিয়েছিল, যাতে মৃত্যুর পরেও সে গয়নার পাহারা দিতে পারে। তাহলে কি শেখরের আত্মা এখন ওই বাড়িতে বন্দী? জাকেরের গলা কাঁপল। বৃদ্ধ মাথা ঝাঁকালেন, এবং সে এখন আরো ভয়ঙ্কর হয়েছে, কারণ তোমরা তার পাহারার গয়না ধ্বংস করে দিয়েছ। জাকেরের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মানে নন্দিনী মুক্তি পেলেও শেখরের আত্মা এখনো সম্পূর্ণ স্বাধীন। জাকের বুঝল এই রহস্যের সমাধান না করলে সেও তার সহযোগী কেউই নিরাপদ নয়। তারা আবার জমিদার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই রাতেই ভয়ঙ্কর কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে তারা ঢুকে পড়ল পরিত্যক্ত বাড়িতে। কিন্তু এবার কিছুটা আলাদা লাগলো। বাতাস এবার সম্পূর্ণ নিস্তব্ধ নয়, বরং কিছু একটা সেখানে অপেক্ষা করছে। সিঁড়ির ধাপে ধাপে রক্তের দাগ, যেন কেউ টেনে হিঁচড়ে নিয়ে গেছে কাউকে। দেয়ালে আঁচড়ের চিহ্ন, আর মেঝেতে পড়ে থাকা পচা মাংসের টুকরো যেন বুঝিয়ে দিচ্ছে কেউ এখনো এখানে আছে। সাইমা ফিস করে বলল, আমরা কি ভুল করছি? হঠাৎ পেছন থেকে কানের কাছে কেউ ফিস করে বলে উঠল, তোমরা ভুল করেছ, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। সেই সহযোগী ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না, কারণ তাদের সামনে জমাট বাঁধা অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা বিশাল ছায়া। এটা মালিনী নয়, এটা শেখর। তার চোখের গহ্বরে অন্ধকার ঘূর্ণায়মান, তার বিকৃত হাত রক্তমাখা, আর তার হাসিটা এতই ভয়ঙ্কর যে মনে হয় কেউ যেন অসংখ্য কণ্ঠে একসাথে ফিসফিস করছে। সেই সহযোগী দৌড় দিয়ে পালানোর চেষ্টা করতেই দেয়ালে একটা পুরনো আয়না দেখতে পেল, আর তাতে প্রতিফলিত হলো এক ভয়ঙ্কর দৃশ্য। পেছনে দাঁড়িয়ে আছে সেই জন, কিন্তু তার চামড়া ছড়িয়ে পড়েছে, চোখ নেই, আর তার ঠোঁটের কোণে সে বিকৃত হাসি। আমাদের সাথে চলো। জাকের জানতো এবার সত্যি তাদের বাঁচার সুযোগ খুবই কম। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে, কিভাবে তারা শেখরের আত্মাকে থামাবে? এই প্রশ্ন আমি করলাম গ্রামের আরেক মুরব্বীর কাছে। তখন সে আমাকে বলল, এই কথা শুধুমাত্র সেই জমিদার বাড়ির বংশধরেরা জানেন। আমি সেদিন এই পর্যন্ত শুনে চলে গেলাম। বাড়িতে ফোন দিলাম, যেভাবেই হোক বাবার সাথে কথা বলতে হবে। এই মালিনী নামের যে ছিল, তিনি বাবার কি হন সেটাও জানতে হবে আমাকে। আমি খুব কষ্ট করে বাবার সাথে কথা বলার সুযোগ পেলাম। বাবা খুব ব্যস্ত থাকে ব্যবসার কাজে। বাবা আমাকে আগে এসব থেকে দূরে থাকতে বলেছেন। পরে খুব কষ্ট করে তার থেকে সব জেনে নিলাম। মালিনী ছিলেন বাবার ফুপু, আর এই মালিনীকে সেই শেখর প্রথম থেকে নাকি পছন্দ করতেন। তিনি চাইতেন মালিনী তার হোক, কিন্তু কাজের লোকের সাথে কি কখনো সম্পর্ক সম্ভব? আর এই কারণেই শেখর ওনার এত বড় ক্ষতি করেছিলেন। শেখরকে থামানোর কোনো উপায় ছিল কিনা আমার জানা নেই, কিন্তু সেই জাকের, যার ঘটনা গ্রামের মুরব্বীরা বলেছিলেন, তিনি তার সহযোগী সহ মারা গিয়েছেন, আর তাদের লাশের অবস্থা খুব ভয়াবহ ছিল। জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, কিন্তু লেখায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেটি আপনারা ক্ষমা করে দেবেন আশা করছি। কিছু রহস্য এমন হয় যা কখনোই প্রকাশ করা উচিত নয়। কিছু নাম এমন হয় যা উচ্চারণ করলে বিপদ ডেকে আনে। চিত্রাঙ্গনা তেমনই এক রহস্য, তেমনই এক নাম, যা একবার শুনলে আর ভুলে থাকা সম্ভব নয়।
হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমার একটা দূর সম্পর্কের খালার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। তো এটা আমি ছোটবেলায় আমার খালার কাছ থেকে শুনেছিলাম। আমি আজকে সেই ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। তো এটা আমার ছিল নানাবাড়ির এলাকায়। তো আমি বলেছি যে দুঃসম্পর্কের খালা বলতে আমার নানার চাচাতো ভাইদের যে মেয়েরা আছে, তো তারা সম্পর্কে তো আমার খালাই হয়। তো তাদের একজনের কাছ থেকে আমার শোনা ঘটনা। তো ওই খালারা 4-5 জন সেই সময় মাদ্রাসা পড়তেন, তারা রেগুলার মাদ্রাসা যাওয়া আসা করতেন। তো তাদের বাড়ি থেকে একটা রেল স্টেশন আছে তাদের বাড়ির কাছাকাছি। তাদের বাড়ি থেকে রেল স্টেশনটার দূরত্ব হবে 1/2 কিলোমিটার। তো দেখা যায় যে তাদের বাড়ি থেকে তারা সেই রেল স্টেশনটা পার হয়ে একটা নদী আছে, সেই নদীটা পার হয়ে তারা একটা মাদ্রাসায় পড়াশোনা করতে যেত। ঘটনাটার সময়কাল ছিল 1980-র দিকে। সেই সময় আসলে তারা সেই সময় ইয়াং ছিলেন, আমার খালারা সেই সময় বেশ ইয়াং ছিলেন বলতে তারা 15-16 বছর বয়স সেই সময়। তো সেই সময় আসলে স্কুল খুবই মানুষেরা কম যেত। দেখা যায় যে এলাকার মুসলিম বাচ্চাদেরকে সবাই দেখা যায় যে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা এগুলো আসলে শিক্ষা করার জন্য তাদেরকে মাদ্রাসায় পাঠানো হতো। তো খালারা সেই সময় আসলে মাদ্রাসায় যেতেন ছোটবেলার থেকে। তো দেখা যায় যে ওরা মাদ্রাসায় যেতে যেতে বেশ দেখা যাচ্ছে অনেক কোরআন শরীফ অনেক কিছু তারা মুখস্থ করেও ফেলেছে। তো আসলে আমি সরাসরি এখন ঘটনায় চলে যাচ্ছি। তো এই যে বললাম যে ওদের বাসা থেকে প্রথমে একটা রেল স্টেশন, তারপরে একটা নদী, তারপরে হচ্ছে মাদ্রাসা। তো সেই মাদ্রাসা তারা আসলে একা যেত না, প্রায় পুরো গ্রামের 100+ বাচ্চা সেই মাদ্রাসায় সেখানে মাদ্রাসা করতে যেত। এবং সেটা হচ্ছে একদম মসজিদের সামনে যে বারান্দা, খোলা বারান্দা, সেখানে আর কি তারা মাদ্রাসা পড়তো। প্রতিদিন সকালবেলা করে মাদ্রাসা পড়ানো হতো। তো তাদের এটা রেগুলার একটা রুটিন ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাদ্রাসায় যাওয়া এবং মাদ্রাসা থেকে বাসায় আসতে আসতে সকাল 8টা বাজতো। তারা সকাল 7টার দিকে মাদ্রাসায় যাইতো এবং তারা সকাল 8টা, 8:30টার দিকে বাসায় আসতো। তো মাদ্রাসা 1 ঘন্টা চলতো। তো এই যাওয়ার সময় তারা রেল স্টেশনটা আসলে রাসেল ভাই যেটা, এটা ব্রিটিশ আমলের একটা রেল স্টেশন ছিল। তো এই রেল স্টেশনটা খুবই ভয়ানক একটা দেখতে আর কি, খুবই বিশেষ করে পরিত্যক্ত রেল স্টেশন থাকার কারণে এখানে আসলে কেউ একা যেতে ভয় পেত। আর এই রেল স্টেশনের রেল লাইনটা চলে গিয়েছে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। আর রেল স্টেশনটা হচ্ছে রেল লাইনের ঠিক দক্ষিণ পাশে স্টেশনটা, এবং স্টেশনের সামনে পশ্চিম পাশে হচ্ছে একটা আপনার হচ্ছে পেয়ারা বাগান। তো একদিন আমার খালা কোনো কারণে তিনি ঘুম থেকে উঠতে তার লেট হয়ে গেছে। দিনের বেলাতেই সকালবেলা তিনি 7টার দিকে যেতে পারেন নাই মাদ্রাসায়, অন্য বান্ধবীদের সাথে তিনি যেতে পারেন নাই। তার ওটা লেট হওয়ার কারণে তিনি 8:30টার দিকে বাসা থেকে রওনা দেন। তিনি জানতেন যে আর আধা ঘন্টা বা 40 মিনিটের মতো হয়তো মাদ্রাসা তিনি করতে পারবেন। তো যেহেতু আসলে সে সময় খুবই স্ট্রিক্ট ছিল হুজুররা, যে কেউ অনুপস্থিত হলে তাদেরকে পরবর্তীতে পানিশমেন্ট দিত। তো এই পানিশমেন্টের ভয়ে তিনি আসলে দেখা যায় যে একা মাদ্রাসা থেকে রওনা দেন। তো মাদ্রাসাটা যখনই তিনি ওই আপনার রেল স্টেশনের ভিতর, যখন প্ল্যাটফর্মটার ভিতর দিয়েই রাস্তা, ওই মাদ্রাসার রাস্তা যেতে হয়। তো দেখা যায় যে যখনই তিনি প্ল্যাটফর্মের ভিতরে ঢোকেন, তিনি হঠাৎ করে এক ধরনের সাউন্ড শুনতে পান। বিশেষ করে রুমগুলো ভিতর থেকে যেন এক ধরনের সাউন্ড আসতে, কিচিরমিচির সাউন্ড আসতে শুরু করে। তো উনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপারে, কিসের সাউন্ড তিনি পেলেন। তো উনি আসলে উৎসুক, খুবই কৌতূহলবশত দেখা যায় যে ওই প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টারটা আছে, তো ওগুলো আসলে পরিত্যক্ত, কোনো মানুষজন থাকে না, একদম পরিত্যক্ত। তো উনি আসলে ওই জানালা দিয়ে, যেটা টিকিট দেয়, তো এই জানালা দিয়ে তিনি আসলে যখন ভিতরে কৌতূহলবশত তিনি তাকান, রাসেল ভাই তিনি দেখতে পান যে সেই রুমটার ভিতরে মনে হয় যে শত শত বাদুড় ঝুলে আছে। তিনি এতটাই অবাক হয়ে যান যে এতগুলো বাদুড় এখানে
মানে তিনি এতদিন থেকে এখানে যাওয়া আসা করেন, অথচ এই বিষয়টা কোনোভাবেই তিনি জানতেন না। তো তিনি বেশ অবাক হয়ে যান এবং বেশ ভয়ও পেয়ে যান যে এতগুলো বাদুড় এই রুমটার ভিতরে। এটা আসলে খুবই অকল্পনীয় একটা বিষয় ছিল তার জন্য। তো তিনি হলো সেই নদীটা পার হয়ে মাদ্রাসা যান, এবং মাদ্রাসা যাওয়ার পর হুজুরের অনেক কৈফিয়ত শোনা লাগে, যে মানে কথা শোনা লাগে যে এত লেট করে আসছো কেন, এটা সেটা। তো তিনি দেখা যায় যে এক পর্যায়ে হুজুরকে বোঝাতে সক্ষম হন যে আসলে তিনি ঘুম থেকে লেট করে আসার কারণে বা মায়ের ভয়ের কারণেই আসলে তিনি এসেছেন। তো পরে মাদ্রাসা শেষ হওয়ার পর যখন তার বান্ধবীদের সাথে খালা আসতেছিলেন, তো সেই সময় তিনি হলো একটা কথা শেয়ার করেন, যে সেটা হলো যে তার বান্ধবীদের শেয়ার করেন যে আমি আসার সময় এরকমটা দেখেছিলাম। তো তার বান্ধবীরা যারা আছেন অন্যান্যরা, তো তারা তো তার কথা বিশ্বাস করে না যে এটা কেমনের সময়, এতগুলো আমরা এতদিন থেকে এই দিক দিয়ে আসি, ওই আমরা তো কখনো এই ধরনের কোনো ইয়াকে দেখি নেই। তো কোনোভাবেই বিশ্বাস করতেছে না খালার বান্ধবীরা। তো পরবর্তীতে যখন খালা ওনার বান্ধবীকে বলে যে আচ্ছা ঠিক আছে চল, আজকে তোদেরকে দেখাবো। তো রাসেল ভাই যখন খালা তার বান্ধবীদের সহ সেই প্ল্যাটফর্মে চলে আসেন এবং যখন তারা জানালা দিয়ে উকি দেয়, তখন দেখেন যে না, সেই রুমের ভিতরে তো কিছুই নেই, কোনো ধরনের বাদুড় নেই, কিছু নেই। তো এটা দেখার পর খালা বেশ ঘাবড়ে যান যে কি ব্যাপারে, এত এই মাত্র 40-50 মিনিটের মধ্যে এই একটা হলেও তো বাদুড় থাকবে, কিন্তু সমস্ত বাদুড় তো উড়ে যাওয়ার কোনো মানেই হয় না, এটা তো অসম্ভব। তো তার বান্ধবীদেরকে কোনোভাবেই তিনি বোঝাতে পারেন নাই, এবং তিনিও প্রচন্ড মানে আপসেট হয়ে যান যে এত মানে গর্ব নিয়ে বললেন যে এতগুলো তিনি এত বাদুড় দেখেছেন একসাথে, অথচ তার বান্ধবীদেরকে একটা বাদুড়ও তিনি দেখাতে পারলেন না। তো তার কাছে বেশ মানে খারাপ লাগে। তো তিনি সেদিন বাসায় চলে যান। রাসেল ভাই এখান থেকে তার সাথে ঘটনা শুরু হয়ে যায়। বাসায় যাওয়ার পর তিনি যখন তার মার সাথে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে তিনি হলো ঘুম ভাঙে এবং তার মাকে বলেন যে ওনার হলো প্রকৃতির সারা মানে প্রসাবের চাপ দিয়েছে। তো ওনার মাকে বলেন যে আমি বাইরে যাব। তো উনি একা বাইরে যেতে ভয় পাচ্ছিলেন, তো ওনার মা ওনার সাথে চলে যায় প্রসাবখানায়, এবং উনি প্রসাবখানায় বসে যখন প্রসব মানে কাজ সারার পর যখন তিনি বাইরে হওয়ার পর ওনার মাকে বলেন যে মা দেখো, ওইদিকেই দেখো কি কত সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি আকাশে চলে যাচ্ছে। রাসেল ভাই যখনই ওই খালার হচ্ছে মা যেদিকে খালা যেদিকে তাকাইতে বলে সেদিকে দেখে, ওনার মাও এতটাই অবাক হয়ে যায় যে সত্যি সত্যি অনেক কটা ঘোড়ার গাড়ি এবং কিছু মেয়ে মানে রাজকীয় সাজসজ্জায় সেজে হাওয়ায় যেন কি সুন্দর করে তারা মানে হেলে দুলে ভাবে যাচ্ছে, খুব সুন্দর ভাবে মনে হচ্ছে যে কোনো রাজকীয় একটা পদচারণা বলতে রাজারা বা রানীরা যখন রাস্তা দিয়ে যায় যেরকম করে আশেপাশে রাজকীয় ভাবে জাঁকজমক থাকে, সেই রকম আকাশের মধ্যে তারা দেখে যে ওইরকম করে জাঁকজমক কমে ঘোড়ার গাড়িতে করে চলে যাচ্ছে অনেকগুলো মানুষ। তো তারা তো বেশ অবাক হয়ে যায়, এবং তার মাও এই বিষয়টা বুঝতে পারে যে এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না, এটা অবশ্যই খারাপ কিছু। তো এরপর যেটা হয়, ওনার মা হলো খালাকে টেনে নিয়ে বাসায় নিয়ে যান, এবং রাসেল ভাই সেদিনের পর থেকে খালার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর দেখা যায়, এবং তিনি এতটাই অসুস্থ হয়ে যান যে বলার বাইরে। পরে ওনাকে একজন কবিরাজকে দেখানো হয়, এবং কবিরাজ যখন খালাকে দেখেন উনি বলেন যে আসলে এটা আসলে ওই একটা খারাপ জিন তার উপরে ভর করেছে, আর এই জিনটা হচ্ছে ওই প্ল্যাটফর্মেরই হলো একটা জিন যেটা ওখানে সবসময় থাকে। আসলে যখন কেউ একা ওইদিকে যায় তাদের উপর ভর করে, এমনটাই ওই খালার উপরে ভর করেছে। আর খালার দোষ নাকি ছিল যে উনি যাওয়ার সময় মাথায় নাকি ওনার রুন্না ছিল না, ওনার চুল ছেড়ে দিয়ে গিয়েছিলেন। এই জন্য নর্মালি হলো যারা মাদ্রাসায় পড়তে যায় তো তারা হলো সুন্দরভাবে কিন্তু পরিপাটি হয়ে যায়। তো দেখা যায় যে উনি আসলে সেদিন এত কম সময় পেয়েছিলেন যে উনি আসলে ভালোভাবে ওনার মাথাটা মোড়াতেই পারেননি। দেখা যায় যে ওই প্ল্যাটফর্মে ঢোকার সময় তার মাথার উপর থেকে ওনাটা বাতাসে হোক বা যে কোনো হোক পড়ে গিয়েছিল, আর এই কারণে আসলে সেই জিনটা আসলে তার প্রতি আকৃষ্ট হয়েছিল, এবং পরবর্তীতে আসলে তিনি অসুস্থ হওয়ার এটাই কারণ ছিল। তো পরবর্তীতে সেই হুজুর আর কি ওনাকে হলো কবিরাজ আর কি ওনার রুকাইয়া করেন, এবং রুকাইয়া করার মাধ্যমে খালা সুস্থ হন। তো এরপর থেকে উনি আসলে এই ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হন নাই। তো এর পরবর্তীতে দেখা যায় ওই ঘটনার পরে আসলে খালাকে ওই কবিরাজ পরামর্শ দেন যে ওনাকে বিয়ে দিয়ে দেন, কারণ যে জিনটা ওনাকে ভর করেছিল ওটা খুবই বাজে একটা জিন, হয়তোবা দেখা যায় যে দ্রুত বিয়ে না দিলে হয়তোবা খালার অনেক ক্ষতি করতে পারে। তো এই কথা শোনার পর
ওই নানুর পরিবার থেকে খালাকে যত দ্রুততা সম্ভব তাকে বিয়ে দেওয়া হয়, এবং বিয়ে দেওয়ার পরবর্তীতে খালা দেখা যায় যে বাবার বাড়িতে আসার আর সুযোগে পান নাই, আর পরবর্তীতে মাদ্রাসাতে নিয়ে জানো নাই, আর ওই প্ল্যাটফর্মে আসলে তো আর কখনো যাওয়ার সুযোগ হয় নাই। তো রাসেল ভাই এর পরবর্তী থেকে আর তার সাথে ওই খালার সাথে আর কোনো ধরনের সমস্যা তৈরি হয় নাই বা ভৌতিক ঘটনা ঘটে নাই। রাসেল ভাই এটাই ছিল ঘটনা আমার দুঃসময়ের একটা খালার সাথে ঘটে যাওয়া, যেটা আমি আসলে অনেকদিন থেকে বলতে চাচ্ছিলাম কিন্তু আসলে বলার সুযোগ হয় নাই। তো আজকে আমি আপনার ভূতের ফ্যামিলি শেয়ার করে দিলাম। যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে ঘটনাটা শেয়ার করবেন। আর লিসেনারদের কাছে রিকোয়েস্ট, যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।